আসসালামু আলাইকুম। গতিবিদ্যা চ্যাপ্টারে সবাইকে স্বাগতম। দেখো, এই চ্যাপ্টারটা আমরা প্রথম বই থেকে পড়ব। বইটার সাইজ যদি দেখো মোটামুটি বড় চ্যাপ্টার, কিন্তু আসলে পড়ার দিক থেকে এটা ছোট চ্যাপ্টার। এবং আমরা যদি আগের বছরের মেডিকেল প্রশ্নগুলো দেখি তাহলে দেখতে পাই যে এই চ্যাপ্টার থেকে আসলে বেশ কিছু ম্যাথ আসছে, বুঝছো? তো আমরা চ্যাপ্টারের শেষ অংশে যে আমরা সূত্রগুলো দেখব, ব্যাপারগুলো পড়বো এই চ্যাপ্টার থেকে প্রথম, দেন হচ্ছে আমরা চ্যাপ্টারের শেষে যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে ফেলবো, কেমন? এবং ম্যাথগুলো আসলে যে খুব কঠিন ম্যাথ এরকম কোনো ব্যাপার না। আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারলে কিন্তু ম্যাথগুলো করে ফেলতে পারবো, ইজি ব্যাপার। তাহলে চলো, কালক্ষেপণ না করে আমরা চ্যাপ্টারে ঢুকি। শুধু দাগানো লাইনগুলোই পড়া, বিশ্বাস করো এগুলো পড়লেই হবে। ভেতরে ভেতরে অনেক সাহিত্য লেখা, সেসব সাহিত্য তোমার দরকার পড়বে না। দেখো, এই যে এখানে বলছো সব থেকে সহজ এবং পরিচিত প্রসঙ্গ কাঠামোটার নাম কি? কার্তেশীয় অক্ষ পদ্ধতি। আচ্ছা, এক্স ওয়াই জেড তুমি একটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করলা, তাহলে এটা কয় মাত্রিক প্রসঙ্গ কাঠামো হবে? 3 মাত্রিক, তাই না? ত্রিমাত্রিক। একমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে শুধু এক্স অক্ষ থাকবে বা শুধু ওয়াই অক্ষ থাকবে, বুঝছো? এবার ধরো একমাত্রিক বস্তুর উদাহরণ তোমাকে যদি জিজ্ঞেস করে, এগুলো পরীক্ষাতে আসছে আগে। একমাত্রিক বস্তু কি কি আছে দেখো, দীর্ঘ সরু দ্বন্দ্ব। সরু হইতে হবে। যেমন ধরো তুমি যদি আমার এই কলমটার কথা বলো, তাহলে এটাকে বলা যায় না, কারণ এটার দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে, তাই না? আবার উচ্চতাও বিবেচনা করা যেতে পারে, কারণ এটা নিতান্ত সরু না। সরু হইলে একটা তারের মতো যদি চিন্তা করো, বা একটা পাতলা চিকনা একটা দ্বন্দ্বের কথা যদি চিন্তা করো, তাহলে তার দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা একদমই নগণ্য। তাহলে তাকে তুমি একমাত্রিক বলতে পারো। শুধু দৈর্ঘ্য আছে এরকম, দীর্ঘ সরু সুতা, ঝুলন্ত সুতা, এগুলো একমাত্রিক বস্তু। আচ্ছা, দ্বিমাত্রিক বস্তুর উদাহরণ কি রে? ফুটবল মাঠে একটা গতিশীল ফুটবল, দ্বিমাত্রিক স্থান। আচ্ছা, ব্যাপারটা কি দেখো, ফুটবল মাঠের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। সেখানে একটা বল এক্স অক্ষ ওয়াই অক্ষ যে কোনো দিকে যেতে পারে, তাই না? মেসি কিংবা রোনালদো যেই দৌড়াক, সে দৈর্ঘ্য এবং প্রস্থ যে কোনো দিকে দৌড়াতে পারে মাঠের, তাই না? তাহলে এখানকার গতিটা কেমন হলো? দ্বিমাত্রিক হলো, কেমন? আচ্ছা, পাতলা কাগজ, পাতলা ধাতব পাত, এই বস্তুগুলো দ্বিমাত্রিক বস্তু। পাতলা কাগজের এটা তো কোনো উচ্চতা নাই, তাহলে এক্স অক্ষ বরাবর মনে করো পাতলা কাগজটার দৈর্ঘ্য আছে, ওয়াই অক্ষ বরাবর পাতলা কাগজটার প্রস্থ আছে, জেড অক্ষ বরাবর কোনো উচ্চতা নেই। তাহলে পাতলা কাগজটা কেমন হলো? দ্বিমাত্রিক বস্তু হলো। পাতলা ধাতব পাত একই জিনিস। এই দেখো, এগুলো থেকে মেডিকেলে আসছে কিন্তু। আচ্ছা, এবার আমাকে আপনারা বলবেন, একটা চিকন সুতা দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, এই পিঁপড়ার গতি কেমন হবে? দেখো, চিকন সুতাটা যদি এক্স অক্ষ বরাবর বিস্তৃত থাকে, তাহলে পিঁপড়ার গতিটা শুধু এক্স অক্ষ বরাবরই। তাহলে এই গতিটাকে তুমি বলতে পারো একমাত্রিক গতি, তাই না? আচ্ছা, আবার পিঁপড়াটা যদি ফ্লোরের মধ্যে হেঁটে হেঁটে বেড়ায়, তাহলে ফ্লোরের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আমার এই যে মেজের দৈর্ঘ্য প্রস্থ আছে না? তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর সে যেতে পারবে, তাই তো? আচ্ছা, কিন্তু মশার কথা যদি বিবেচনা করি, মশা দেখো একটা ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3 দিক বরাবরই যেতে পারবে না। আমার এখানে যদি একটা মশা ঘোরাঘুরি করে, এই মশাটার স্থানাঙ্ক বুঝাইতে আমাকে এক্স অক্ষ বরাবর একটা স্থানাঙ্ক দিতে হবে, ওয়াই অক্ষ বরাবর একটা দিতে হবে, জেড অক্ষ বরাবর একটা দিতে হবে। তাহলে মশার গতিটা কিন্তু ত্রিমাত্রিক, কিন্তু পিঁপড়াতে উঠতে পারে না, তাই তার উচ্চতা বরাবর কোনো গতি নাই, দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর শুধু আছে। পিঁপড়ার গতি দ্বিমাত্রিক। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এই আর কি। ত্রিমাত্রিক বস্তু কারা? যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব আছে, টেবিল, চেয়ার, ইট, পাথর, এগুলো। ওকে, জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে আমরা কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটাতে কথা বলেছি। তাও একটু করে বলি, জড় প্রসঙ্গ কাঠামোতে কোনো রকম ত্বরণ থাকে না, কেমন? মানে প্রসঙ্গ কাঠামোটার নিজের ত্বরণ A= 0 হয়। প্রসঙ্গ কাঠামোর ত্বরণ না থাকায় এটা কেমন হবে? হয় স্থির কাঠামো, নয়তো সমবেগে গতিশীল কাঠামো। এই গেল ব্যাপার। আচ্ছা, দ্বিতীয়ত, জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো মেনে চলবে। অপরদিকে অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র মেনে চলবে না, এবং এখানে এই প্রসঙ্গ কাঠামোটা একটা ত্বরণ থাকবে, এটা স্থির বা সমবেগে গতিশীল হবে না। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাই এই দেখো, সকল সূত্রসমূহ অপরিবর্তিত থাকতেছে জড় প্রসঙ্গ কাঠামোকে। এই নীতিকে নিউটনের অপরিবর্তনীয়তার নীতি বলুক। অজড় প্রসঙ্গ কাঠামো, এখানে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হবে না। কোথায় কোথায় দেখতে পারো? দেখো, কৃত্রিম উপগ্রহ, রকেট, লিফট, এগুলোকে তুমি অজড় প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করতে পারো, কারণ রকেটের ভেতরে রকেটের ত্বরণ থাকছে, লিফটের নিজের ত্বরণ থাকছে, তাই না? ওকে, তাই এগুলো অজড়। পরম গতি, আপেক্ষিক গতি। দেখো, তুমি এই যেমন ধরো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বলতে পারি আমি স্থির, কিন্তু আমি কার সাপেক্ষে স্থির? আমি আমার আশেপাশের জিনিস সাপেক্ষে স্থির। কিন্তু তুমি যদি পৃথিবীর কথা চিন্তা করো, পৃথিবী কিন্তু এখন গতিশীল আছে, সেই হিসেবে আমিও তো গতিশীল। ব্যাপারটা বুঝছো? আবার ধরো, আমি ধরো একটা এরোপ্লেনের মধ্যে বসে, তুমিও এরোপ্লেনের মধ্যে বসে, আমরা মুখোমুখি বসে গল্প করছি, কেমন? মেডিকেল জীবন কেমন কাটছে তোমার, সেই ব্যাপারে তোমার সাথে গল্প করছি। আচ্ছা, তাহলে দেখো, আমি কিন্তু তোমার সাপেক্ষে স্থির, কিন্তু এরোপ্লেনটা তো গতিশীল আছে।
তাহলে দেখো স্থিতি কিংবা গতি আমরা আসলে কিভাবে কোনো কিছুর সাপেক্ষে আমরা নির্ণয় করি, তাই না? তাহলে কোনো কিছু আসলে পরম না, মানে এটা গতিশীল মানে এটা গতিশীলই এমন তুমি বলতে পারবে না, এটা হয়তো বা কারো সাপেক্ষে স্থির। সব কিছুই আপেক্ষিক, জীবনটাই আপেক্ষিক, গতি আর স্থিতি সেটাও আপেক্ষিক। আচ্ছা ওকে, এগুলো হাবিজাবি কথা আর লাগছে না আমাদের। এটা কিন্তু মেডিকেল ডেন্টালে আসছে, দেখো দুইটা চলমান বস্তু একটা সাপেক্ষে আরেকটার গতিকে আমরা বলছি আপেক্ষিক গতি, এবং সেই আপেক্ষিক গতি আপেক্ষিক বেগ আমরা বের করবো একটু পরে। আচ্ছা আমরা সামনে যাই। কোনো পড়া নাই কিন্তু এগুলোতে, পড়া নাই বললেই চলে, কিচ্ছু নাই, দাগানো নাই মানে পড়া নাই, তোমাকে পড়তে হবে না এগুলো। আসো এবার তোমাকে কিছু রাশি সম্পর্কে শিখিয়েছে, স্মরণ, এগুলো কে না পারে বলো? স্মরণ মানে বুঝো না তুমি? স্মরণ মানে, স্মরণ একটা ভেক্টর রাশি, এটা মনে রাখতে হবে। দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি, বুঝছো? আচ্ছা স্মরণের মান দিক উভয়ই আছে, স্মরণের একক মিটার, মাত্রা হচ্ছে এল। দ্রুতি, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, তার মানে এর কোনো দিক নাই, শুধু মান আছে। অপরদিকে বেগ, বেগের মান এবং দিক দুটোই আছে, এবং বেগের মান আর দ্রুতির মান কিন্তু সমান, বুঝছো? কিন্তু বেগের দিক আছে, দ্রুতির দিক নাই, এই হচ্ছে পার্থক্য। বেগ একটা ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। গড় দ্রুতি কেমনে বের করবা? দেখো মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে দিলেই গড় দ্রুতি বেরোয় গেল। আচ্ছা আমার সাথে পড়তে পড়তে তোমাদের বইটা পড়া হয়ে যাচ্ছে না? এটা কিন্তু মজার ব্যাপার, তাই না? সামনে বই থাকলে বই দেখো এবং আমাকে দেখো, তাহলে হয়ে যাবে। তাৎক্ষণিক দ্রুতি, যখনই তাৎক্ষণিক শব্দটা থাকবে তখনই তুমি মনে রাখবা এখানে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি এই শব্দটা থাকবে। তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, যাই তোমাকে জিজ্ঞেস করুক সংজ্ঞার শুরুটা হবে কিন্তু সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে। তাহলে যখন তুমি পরীক্ষাতে যদি এই সংজ্ঞাটা দিয়ে বলে এটা কি কাকে বলে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে দিয়ে যদি সংজ্ঞাটা শুরু হয়, তারপরে তুমি বুঝবো উত্তরে কি, অপশনে কি থাকতে হবে, তাৎক্ষণিক শব্দটা থাকতে হবে। দ্রুতি কেমন করে পাই? স্মরণকে যদি, অ্যাকচুয়ালি দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা দ্রুতি পাই, তাই না? আর স্মরণকে যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা বেগ পাই। আচ্ছা গড় বেগ কেমনে বের করবা? দুইটা বেগকে যোগ করে ভাগ করে দিবা সময় দিয়ে। তাৎক্ষণিক বেগ দেখো সময়ের মান শূন্যের কাছাকাছি হলে, একই কথা। মধ্য বেগ কেমনে বের করবা? ওই গড়ের মতোই অলমোস্ট, শুরুর বেগ আর শেষের বেগ। গড় বেগে তো তুমি অনেকগুলো ভ্যালু নিতে পারো, নিয়ে যতগুলো ভ্যালু নিছো ওই সংখ্যা দিয়ে ভাগ করবা। আর মধ্য বেগের মধ্যে শুরুর স্টার্টিং বেগটার ভ্যালু নিবা আর শেষ বেগটার ভ্যালু নিবা, নিয়ে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে মধ্য বেগ পেয়ে যাবা। আপেক্ষিক বেগ দেখো দুইটা গাড়ি, এখানে দুটো ছবি আছে ক আর খ, ওকে দেখো। আচ্ছা এই গাড়িটা 70 কিলোমিটার পার আওয়ারে এদিকে যাচ্ছে, এটা 50 কিলোমিটার পার এদিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। ধরো তুমি বসে আছো 70 কিলোমিটারেরটায়, আমি বসে আছি 50 কিলোমিটারেরটায়, তাহলে আমার কাছে মনে হবে তুমি আমার সাপেক্ষে কত বেগে গতিশীল? 20 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, কেমন? কিন্তু যদি উল্টা হইতো, যেমন আমাকে তুমি যদি ক্রস করে যাও, আমি ধরো 50 কিলোমিটারে যাচ্ছিলাম, তুমি পাশ দিয়ে যদি 70 কিলোমিটারে যাও, আমার কাছে মনে হবে তুমি আমাকে 20 কিলোমিটার পার আওয়ারে ক্রস করলা। বাট যদি আমরা মুখোমুখি আসি, দেখো তাহলে তুমি তো 70 কিলোমিটার বসেছিলে, আমি 50 কিলোমিটার, আমার কাছে মনে হবে তুমি যেন আমাকে 100, কত হবে বলো, 120 কিলোমিটার পার আওয়ারে পাস করে গেলা, কারণ আমার সাপেক্ষে তখন তোমার বেগটা হয়ে যাবে 120 কিলোমিটার পার আওয়ার। তো যদি বিপরীত দিকে যায় তখন তুমি তাদের আপেক্ষিক বেগ বের করার জন্যে বেগগুলোকে যোগ করে দিবা। যদি একই দিকে যায় তখন আপেক্ষিক বেগ বের করার জন্য তুমি বেগগুলোকে বিয়োগ করে দিবা, কেমন? এভাবে আমরা আপেক্ষিক বেগ বের করে ফেলতে পারি। দেখো ভাইয়া যে কথাগুলো বলছে 1 এবং 2 নম্বর পয়েন্টে এই কথাগুলোই লেখা। সমবেগ, সমবেগ হচ্ছে বস্তুর একটা ধ্রুব বেগ, এবং সমবেগের উদাহরণ দেখে ফেলো, শব্দের বেগ, আলোর বেগ, কেমন? কিন্তু আমাদের যে আশেপাশে তোমরা যে দৈনন্দিন জীবনে যেসব গাড়ির বেগ দেখো, ট্রেনের বেগ দেখো, প্লেনের বেগ দেখো, এগুলো কিন্তু সমবেগ না, সব কিন্তু সমান বেগে যায় না, তাই না? তারা অ্যাক্সেলারেশন করে, বেগ বাড়ায়, আবার ব্রেক ধরে, বেগ কমায়, সব বেগের পরিবর্তন হয়। সমবেগের উদাহরণ শব্দের বেগ, আলোর বেগ। অসমবেগ চারপাশে যা দেখতেছো সেগুলো। তাৎক্ষণিক ত্বরণ বা ত্বরণ, এই যে শূন্যের কাছে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আশা করি এগুলো তোমরা সবাই পারো, তাই না? বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করে দিলে ত্বরণ পাও। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ আবার 2 প্রকার, সমত্বরণ, অসমত্বরণ। যদি ত্বরণের মানটা সেম থাকে, একটা বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণে, বাড়তেছে তো বাড়তেছি, তাহলে এটা সমত্বরণ। ত্বরণের মান চেঞ্জ হচ্ছে, ত্বরণের মান কখনো বাড়তেছে কখনো কমতেছে, উঠানামা আছে, অসমত্বরণ। দুইটার একই কিন্তু সেম হবে, তাই না? আচ্ছা দেখো সমত্বরণের গ্রাফটা কীরকম হচ্ছে, সময়ের সাথে তার বেগ বৃদ্ধির হারটা একটু খেয়াল করো, দেখো একদম সরলরেখা বরাবর বাড়তেছে। অসমত্বরণের ক্ষেত্রে এই গ্রাফটা কীরকম হতো জানো? বক্ররেখা হতো, বুঝছো?
সো তখন অসম ত্বরণের ক্ষেত্রে তার বেগ বৃদ্ধির হারটা উল্টাপাল্টা হইতো, গ্রাফটা তখন বাঁকা হইতো। ওকে, সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকা সম্ভব কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। এবং এইটা তোমাকে আমি বিস্তারিত পড়াবো হচ্ছে সুষম বৃত্তীয় গতি ওই টপিকটাতে। আচ্ছা, অসম ত্বরণ ওকে গেল। গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নয়, এরকম হতে পারে। গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য না, কোথায়? এটাও আমি তোমাকে পড়াচ্ছি হচ্ছে কোথায়, সামনে সুষম বৃত্তীয় গতিতে। তাও একটু করে বলি বারবার যেহেতু ব্যাপারটা আসতেছে। দেখো এখানে লিখছে যে একটা বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে আবার ওই বিন্দু ফিরে আসে তাহলে তার সরণ শূন্য, তখন তার গড়বেগ শূন্য হয়ে গেল। কিন্তু দ্রুতি কিন্তু আমরা কিভাবে হিসাব করি? অতিক্রান্ত দূরত্ব দিয়ে। তো তুমি যদি সাইকেল চালিয়ে বা যে কোনোভাবে আগের আবার বিন্দুতে ফিরে আসো বৃত্তাকার পথে ঘুরে বা অন্য যে কোনো পথে ঘুরে, তোমার সরণ শূন্য হলেও কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য না, তাই না? তো অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা কিন্তু একটা দ্রুতি পেয়ে যাব, কিন্তু বেগ কিন্তু তখন শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার গতির যে চারটা সমীকরণ, যেটা ক্লাস 9-10 থেকে আপনারা পড়তেছেন, সেই চারটা সমীকরণ আপনাদেরকে জানতে হবে। এস ইজ ইকুয়াল টু ভিটি একটা, তারপর কি আছে বলো? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ইউকে আর কি ভি নট লিখছে, এটা তোমরা জানো। ইউ মানে হচ্ছে আদিবেগ, ভি নট মানে হচ্ছে আদিবেগ। আচ্ছা, তারপরে কি আছে আরেকটা বলো? সো এই সমীকরণগুলোকে আবার বাংলাতে লিখছে, দাগানো লাইনগুলো পড়লেই আমাদের হয়ে যাচ্ছে। সমত্বরণে চলতেছে, অতিক্রান্ত দূরত্ব এস, সরণের সমীকরণটা কি হবে? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, তাই না? সো এটা থেকে কিন্তু অঙ্ক আসছে, দেখো দুইবার। অঙ্কগুলো আমরা করবো লাস্টে যেয়ে করি অঙ্কগুলো একবারে, ঠিক আছে? আচ্ছা, ওই সমীকরণ থেকে দেখো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখান থেকে তুমি একটা সমীকরণ পাও, সেটা হচ্ছে এস সমানুপাতিক টি স্কোয়ার। কখন এই সমীকরণটা মানবে? যখন বস্তুটা স্থির অবস্থানে থাক। স্থির অবস্থান থেকে চলতে শুরু করলে ইউটি, ইউ এর মানটা কি জিরো হবে না? স্থির অবস্থান মানে তার আদি বেগটা কত? শূন্য। আচ্ছা, তাহলে পুরোটা জিরো হয়ে যাচ্ছে। সমত্বরণে চললে এর মানটা কি ধ্রুবক হবে না? এ যদি ধ্রুবক হয়ে থাকে, সম যেহেতু, এর কোনো চেঞ্জ নাই, তখন আমরা এর সমানুপাতিক টি স্কোয়ার লিখতে পারি। এবং দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে জানতেই হবে যে সমত্বরণে এর সমানুপাতিক টি স্কোয়ার, কারণ পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসবে। সমত্বরণে একটা বস্তুর গতি মানে চলতে থাকা যদি দ্বিগুণ হয়, মানে চলার সময় যদি দ্বিগুণ হয়, তাহলে তার সরণ কয় গুণ হবে? সরণ হবে তার 4 গুণ। বুঝছো? ওকে, তারপর যাই আমরা। এরপরে কি? ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। গতি চারটা সমীকরণ কিন্তু আমরা দেখে ফেললাম, তাই না? এস ইজ ইকাল টু ভিটি, তারপর ভি ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর কোনটা বাদ পড়লো? যাক, এই চারটা সমীকরণ আপনি শিখে নিলেন, শেষ। চলো সামনের দিকে আগাই। এই সমীকরণ থেকে দেখেন আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পাই, সেটা কি? স্থির অবস্থান থেকে যদি চলে তাহলে ইউ স্কোয়ার ইজ ইকাল টু, দেখো ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ইউ স্কোয়ার ইজ ইকাল টু কি লিখতে পারো? 0 লিখতে পারো। 0 যদি লিখো আর সে যদি সমতরণে চলে তাহলে এর মানটা ধ্রুবক, তাহলে তুমি ভি স্কোয়ার সমানুপাতে কি লিখতে পারো? এস লিখতে পারো। আবার এটাকে ভাঙায় আর একটু রুট ওভার করে লিখতে পারো, ভি সমানুপাতিক রুট ওভার এস। আচ্ছা, তাহলে এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, এই লাইনগুলো পরীক্ষাতে হুবহু তুলে দিবে। প্রশ্ন আসবে স্থির অবস্থান থেকে সমতরণে গতিশীল কোনো বস্তুর শেষ বেগের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক কীরকম? অপশন অনেকগুলো থাকবে, তোমার দেখাইতে হবে বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে? চলো সামনে আগে। এখন দেখো এই যে একটা গাড়ির গতি দ্বিগুণ হলে, গাড়ির গতি কেমন হয়েছে? দ্বিগুণ, ভি হয়ে গেছে দ্বিগুণ। ব্রেক চেপে তুমি থামাইতে চাও, ব্রেক চেপে থামানোর দূরত্ব কয় গুণ হবে? দেখো গতি দ্বিগুণ হলে দূরত্ব কীরকম হবে এটা তোমার কাছে জানতে চাইছে। তুমি একটু আগে পড়ছো ভি ভি স্কোয়ার সমানুপাতিক এস, এটাকে তুমি ঘুরে এস সমানুপাতিক ভি স্কোয়ার লিখতে পারো, কেউ আপত্তি করবে না। সো গতি কয় গুণ হয়েছে? দ্বিগুণ, ভি দ্বিগুণ হয়েছে, তাহলে এস কয় গুণ হবে? ভি স্কোয়ার গুণ, তাই না? মানে এস হয়ে যাবে 4 গুণ। বুঝছো? তাহলে উত্তরে এরকম আসছে। তাহলে আগে তুমি ধরো বাইক চালাচ্ছিলে 50 কিলোমিটার পার আওয়ারে, ব্রেক ধরছো, একটা ধরো 5 মিটার দূরত্বে যেয়ে থেমে গেছে। 100 কিলোমিটার পার আওয়ারে বাইক চালাচ্ছিলা, ওই সেম ত্বরণেই ব্রেক ধরছো, তখন থামতে তার 10 মিটার লেগে যাবে। বুঝছো? সরি, দূরত্ব কয় গুণ হয়ে যাবে? 4 গুণ, তাহলে 20 মিটার লেগে যাবে। এটা আর কি মিন করছে। ওকে,
তারপর সমদ্রুতি সম্পন্ন কণার ব্যাগ কি অসীম হতে পারে, মানে অসম হতে পারে কিনা? আমরা তো বলে ফেলছি অসম বেগে সে চলতে পারে, সমদ্রুতি হলেও সে অসম বেগে চলতে পারে। এটাও আমরা কোথায় পড়বো? সুষম বৃত্তীয় গতিতে। ওই অংশটা করলে আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। গাড়ির বেগ দ্বিগুণ করলে থামানোর দূরত্ব 4 গুণ হতে হবে, এটাও পড়াই ফেলছি। এবার হচ্ছে আমাদের কিছু গ্রাফ চলে আসবে, লেখো চলে আসবে। দেখেন অবস্থান সময় লেখো, এটা থেকে আপনি কি নির্ণয় করবেন? এই লেখো থেকে এইটুকু জানলেই হচ্ছে। এই লেখচিত্র থেকে বস্তুর বেগ নির্ণয় করা হয়। তাহলে অবস্থান সময় লেখচিত্র থেকে কি নির্ণয় করা হয়? বস্তুর বেগ। আচ্ছা শেষ, এইখান থেকে পড়া এইটুকুই, চলে না গাই। দূরত্ব সময় লেখচিত্র, এটা থেকে কি নির্ণয় করবা? এটা থেকেও বেগ নির্ণয় করবা। অবস্থান সময় থেকেও বস্তুর বেগ, দূরত্ব সময় থেকেও বস্তুর বেগ নির্ণয় করবা। এবং এই লেখতে যে কোনো একটা বিন্দুর ঢাল কি নির্দেশ করবে? বস্তুর বেগ নির্দেশ করবে। এটাই এখানে এটা দেখে বুঝতে পারতেছে এটা কেমন বেগ? এটা হচ্ছে সমবেগ। সমবেগের ক্ষেত্রে এরকম হবে, মূল বিন্দুগামী সরলরেখা। কেন? আচ্ছা, কারণ সমবেগের ক্ষেত্রে এস সমানুপাতিক টি। দেখো তোমরা পড়ে আসছো না এস ইজিক্যাল টু ভিটি, এস ইজিক্যাল টু ভিটি পড়ে আসছো না? তাহলে ভি যদি সমান হয় তাহলে এস সমানুপাতিক টি হবে না? যদি একটা গ্রাফে এই যে দেখো এখানে তুমি এস বসাইছো, এখানে তুমি টি বসাইছো, এদের সম্পর্ক যদি সমানুপাতিক হয়ে থাকে, গ্রাফের দুইটা রাশির সম্পর্ক যদি সমানুপাতিক হয়ে থাকে, তখন চোখ বন্ধ করে গ্রাফটা কীরকম হবে? মূলবিন্দুগামী সরলরেখা হবে। তো আমি দেখে বলে দিচ্ছি এটা সমবেগের। ওকে, অসমবেগের ক্ষেত্রে ডেফিনেটলি সরলরেখা হবে না, এটা বক্ররেখা হবে। ওকে, বেগ সময় লেখচিত্র থেকে কি নির্ণয় করতে পারবা? বেগকে সময় দিয়ে ভাগ করলে কি পাও বলো? ত্বরণ পাও না? তাহলে বেগ সময় লেখচিত্র থেকে তুমি ত্বরণ নির্ণয় করতে পারবা। আমাকে বলেন এইখানে ত্বরণ কত? দেখেন এইখানে বেগের কোনো পরিবর্তনই নাই, বেগের মানটা ফিক্স, তাই না? বেগের মান উঠানামা করছে? করে নাই, বেগের মানটা ফিক্স। বেগের যদি পরিবর্তন না হয় তাহলে আপনার ডেল ভি কত? 0। ডেল ভি 0 হয়ে গেলে ডেল ভি বাই টি ইজ ইকুয়াল টু কি? এ না আমাদের ত্বরণ না? তাহলে ত্বরণ কীরকম হয়ে যাবে? 0। তার মানে সমবেগের ক্ষেত্রে ত্বরণ হয় 0। এই সমীকরণে ত্বরণ 0। ওকে, এই গ্রাফে খেয়াল করো, এটুকুতে বেগ বাড়তেছে এবং মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে এটা সমত্বরণে বাড়তেছে। তারপরে দেখো বেগের কোনো পরিবর্তন নাই, এটা সমবেগ, তাই ত্বরণ 0 হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো এটা সমত্বরণ, তারপরে একটু কীরকম বক্ররেখার মতো হয়ে গেছে, এটুকু অসমবেগ, তাই না? আচ্ছা, তাহলে এখানে তুমি একটু অসমত্বরণ পাবা। তারপর সমবেগে যাচ্ছে, সমবেগের ক্ষেত্রে কিন্তু তার ত্বরণ 0 হয়ে যাবে। এরপর দেখো আবার বস্তুটা কি হচ্ছে? বেগ কমে যাচ্ছে। বেগ যদি কমে যেতে থাকে তখন তুমি বলবা হচ্ছে কি বলো? মন্দন। বেগ কমে যেতে থাকলে সেটাকে মন্দন বলবা। আসো, এটা কিসের গ্রাফ দেখো? বেগ আর সময়ের মধ্যে একটা গ্রাফ আঁকছে, এই গ্রাফটা কিন্তু মন্দনের গ্রাফ। দেখো এখানে মন্দন নির্ণয় করতে পারবা এই গ্রাফ দেখে? কিভাবে নির্ণয় করা যেতে পারে মন্দন? আমি জানি মন্দন, যাই হোক, এ ইজ ইকাল টু, এটা মাইনাসে আসবে তাই না? শেষ বেগটা কত? ধরো আমি এখান থেকে যে কোনো দুইটা ভ্যালু নিয়ে নিব, এই ধরো 12 আর 14 নিলাম। দেখো তাহলে শেষ বেগ হচ্ছে 12, আদি বেগ ছিল 14, কয় সেকেন্ড সময় লাগছে? 2 সেকেন্ড, তাই না? বেগের পরিবর্তন কত হয়েছে? -2, আর সময় 2, তাহলে কাটাকাটি করে দিলে 1, তাহলে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এই গ্রাফের মন্দনের মান। তো গ্রাফ থেকে আমাদের মেডিকেলে কোনো অঙ্ক আসে না, গ্রাফ এঁকে দিয়ে প্রশ্ন আসে না সাধারণত, এখনও আসে নাই। কিন্তু ভার্সিটির ক্ষেত্রে, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে গতিবিদ্যা থেকে একটা না একটা গ্রাফ কিন্তু দিয়ে দেয়, এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন হবে গ্রাফ ছাড়া, এটা কখনো হয় না। সব প্রশ্নেই একটা না দুইটা গ্রাফ থাকে, বুঝছো? তো গ্রাফের অঙ্কগুলো তোমরা ভার্সিটির জন্য প্র্যাকটিস করবা। আপাতত তোমাদের এরকম ছোটো ছোটো অঙ্কগুলো দেখলেই হবে, করলেই হবে, বইয়েরগুলো মেডিকেলের জন্য হয়ে যাবে। আর মেডিকেলের জন্য কোনটার গ্রাফ দেখতে কেমন সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা বলো, এই গ্রাফে কি দেখতে পাচ্ছ? সমত্বরণ। এই গ্রাফে কি দেখবা? এটাও সমত্বরণ, এখানে আদি বেগটা আর কি শূন্য না। এই গ্রাফে কি দেখা যাচ্ছে? মন্দন, সমমন্দন। ওকে, এই দেখো এগুলো হচ্ছে অসমত্বরণ, বেগ বৃদ্ধিটা কিন্তু সুন্দর করে হয় না। বক্ররেখা হইলে তুমি বলবো এগুলোকে অসমত্বরণ। এখানে কিছু অঙ্ক দিচ্ছে, ওকে ভালো কথা, থাকুক। এস সমানুপাতিক টি স্কোয়ার, এটা ওই যে এই সমীকরণ এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যদি এটা চলে কি বলে বলো? স্থির অবস্থান থেকে আসে এবং সমত্বরণে চলে, তখন এস সমানুপাতিক টি স্কোয়ার না বলো? সূত্র অবশ্যই জানতে হবে। ফাইন, এখন দেখেন এখানে একটা সূত্র,
এইটা না একটু বুঝতে হবে, এখান থেকে ডেন্টাল একবার প্রশ্ন আসছে, এটা একটু লেস ইম্পর্টেন্ট লাগে কিন্তু প্রশ্ন একবার করে ফেলছিল, কিন্তু মাঝে মধ্যে এরকম লেস ইম্পর্টেন্ট থেকেও দু একটা প্রশ্ন কিন্তু চলে আসে, এবং যারা লেস ইম্পর্টেন্টগুলো পারবে তারাই কিন্তু আসলে টপ করবে, তাই না? শুধু ইম্পর্টেন্ট পড়লে আসলে আমরা চান্স পেয়ে যাবো হয়তো বা, কিন্তু সব যখন পড়বো একদম যা কিছু দাগানো আছে সব কিছুই ঝালটা করে পড়ে ফেলি, ইনশাল্লাহ আমাদের মিস হবে না। দেখো এটা খেয়াল করো, এখানে কি এটাতে আসলে এই সূত্রটা আসলে কিসের সূত্র, কখন অ্যাপ্লাই করবা? ধরো আমি একটা ম্যাথ করায় এটা তোমাকে বুঝাই দিই। ধরো আমি তোমাকে বললাম একটা বস্তুর আদি বেগ হচ্ছে 0, এই বস্তুটার আদি বেগ ইউ ইজ ইকাল টু 0, কেমন? আচ্ছা, এটার ত্বরণ এ ইজ ইকাল টু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এবার আমি তোমাকে বললাম এই বস্তুটা পঞ্চম সেকেন্ডে, 5th সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে। 5th সেকেন্ডে কতটুকু, 5 সেকেন্ড পরে মোট কতটা দূরত্ব সেটা কিন্তু বলি নাই, শুধু পঞ্চম সেকেন্ডটাতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। মানে ধরো এই যে এইখানে বুঝাইছে, ধরো 4 সেকেন্ডে সে এইটুকু দূরত্ব অতিক্রম করছে, 5 সেকেন্ডে ধরো এইটুকু। আমি জানতে চাইছি যে 4 থেকে 5, এই যে এই 1 সেকেন্ডে সে কতখানি দূরত্ব অতিক্রম করলো, এটাই তার 5th সেকেন্ড। তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এস ইজ ইকাল টু ভি নট প্লাস 1/2a, মানে হাফ এ ইন্টু 2t মাইনাস 1, কেমন? এই সূত্রটা অ্যাপ্লাই করবা। দেখো এখানে ভাই আদিবেগ কত বলছে, 0, তাহলে এটা 0 হয়ে গেল। এর মান কত দিচ্ছে রে, 4, তাহলে হাফ ইন্টু 4, কত সেকেন্ডেরটা বের করতে বলছে, পঞ্চম সেকেন্ডেরটা, তাহলে 2 ইন্টু 5 মাইনাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 2, আর 5 দুগুণা 10, 1 বিয়োগ করে দিলে 9, তাহলে 9 ইন্টু 2, এটাই দাঁড়াচ্ছে তো 18। তাহলে তুমি বলবা যে এই অঙ্কের জন্যে তুমি কি বলতে পারো যে পঞ্চম সেকেন্ডে বস্তুটা 18 মিটার দূরত্ব অতিক্রম করবে, শুধু পঞ্চম সেকেন্ডে, এমন না যে 5 সেকেন্ড পর কতটা দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, ওইটা না। ওকে, এই সূত্রটা আশা করি বুঝতে পারছো। চলো এই দেখো ইঞ্জিন চালিত নৌকা, এটার অঙ্কটা বেশ বড় করে দেওয়া না? আচ্ছা, এই অঙ্কটা তুমি কেমন করতে পারো জানো? দেখো এটার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, যদি আগে বুঝো অঙ্কটা কি, দুইটা ইঞ্জিন চালিত নৌকা চলতেছে, একটার আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, একটার আদিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওকে, এইটা নিয়ে তার প্রতিযোগিতা শুরু করছে। তাদের ত্বরণ, এটার ত্বরণ কত 2, এটার ত্বরণ হচ্ছে 3, তাই তো? আচ্ছা, এবার কত সময় শেষে তারা একই সময় শেষ প্রান্তে পৌঁছাইছে, মানে এখানে টি এর মানটা সেম। এখন বলছে যে টি ইজ ইকাল টু হোয়াট। তো এইরকম অঙ্ক যদি থাকে, এই ধরনের অঙ্ক, তখন তুমি টি এর মান কেমনে বের করতে পারো জানো? যখন দুইটা বেগ দেওয়া থাকবে তখন তুমি এই বেগের পার্থক্য বের করবে, আর যে ত্বরণ দেওয়া থাকবে সেই ত্বরণের পার্থক্য বের করবা, তাহলে তুমি এটা পেয়ে যাবা। কীভাবে ভাইয়া? তাহলে বেগের পার্থক্য এখানে কত বলো, 5 থেকে একটা 10 একটা 5, তাহলে বেগের পার্থক্য হচ্ছে 5। ত্বরণের পার্থক্য কত, একটা 3 একটা 2, ত্বরণের পার্থক্য হচ্ছে 1, তাই না? আর সামনের সূত্রের 2, তাহলে গুণ করে তুমি পেয়ে যাবে হচ্ছে কত, 10 সেকেন্ড। এই দেখো আমাদের অ্যান্সারের সাথে মিলছে। তাহলে এই টাইপের প্রশ্ন পেলে, যদি ইঞ্জিন চালিত নৌকা বা যে কোনো গাড়ি, তারা ডিফারেন্ট বেগ নিয়ে যাত্রা শুরু করে, ডিফারেন্ট ত্বরণ নিয়ে শুরু করে, বাট একই সময়ে যাত্রাটা শেষ করতেছে, এমন যদি হয় শর্ত, তখন যদি তোমাকে বের করতে বলে যে তারা কত সময়ে শেষ করলো, তখন তুমি সময়টা এইভাবে বের করে ফেলতে পারো। বুঝছো? ওকে, দেন আচ্ছা, পরে করাবো আরও কিছু অঙ্ক। এখানে বড় বড় অঙ্কগুলো তোমার লাগবে না। অঙ্কের ক্ষেত্রে আপনারা কি করবেন বলেন? 3 ফিঙ্গার্স রুল, এটা ফলো করবেন। 3 আঙ্গুলে যেটা আটবে সেটা আপনি করবেন, অবশ্যই এই বড় স্মার্ট বোর্ডে না, আপনার বইতে। কেমন? 3-4 আঙ্গুলের মধ্যে যে অঙ্কটা ধরতেছে ওইটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর ভাই তো দাগাই দিচ্ছেই, এখন তো বই থেকে একদম দেখে দেখে দাগাই দিচ্ছি, তাই না? ওইগুলো তাহলে ভালো মতনে করবেন। আসেন, বৃষ্টির দিনে, আচ্ছা এগুলো লাগবে না, পারবা। প্রাস, এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট জিনিস। প্রাসের ইংরেজি হচ্ছে প্রজেক্টাইল। দেখো প্রাস মানে কি, যে কোনো কিছু নিক্ষেপ করলে সেটাকে আমরা প্রাস বলি, বুঝছো? এখন দেখো প্রাসের এই যে হিসেব নিকেশ আমরা পড়বো, তো এই হিসেব নিকেশগুলোর মধ্যে আমরা কিছু জিনিস ধরে নিয়েছি। এগুলো দেখো, প্রাসের উপরে শুধুমাত্র একটা বলই কাজ করবে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। পাশের উপরে ক্রিয়াশীল বল হচ্ছে অভিকর্ষ বল। তুমি ঢিল দিয়ে দিলা, এরপর তার গতিপথে আর কোনো বল কাজ করতেছে না, শুধুমাত্র অভিকর্ষ বল তাকে নিচের দিকে টানতেছে, বুঝছো? এই একটা ব্যাপার। আর হচ্ছে, এখন তুমি যদি
প্রাসের ক্ষেত্রে তো অভিকর্ষ ত্বরণের হিসেব আছে, তাই না, জি এর হিসেব আছে। এখন একটা বস্তুকে যদি এত উপরে তুলছো যে তুমি তো জানো এই ভূপৃষ্ঠ থেকে উপরে উঠতে থাকলে জি এর মান কমতে থাকে। এখন এত উঁচুতে তুলছো যে জি এর মান অনেক কমে গেছে, তখন তো ভেজাল, তাই না? তাহলে প্রাসের গতিপথটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচুতে হবে না, যেন এই যে দেখো প্রাসের সর্বাধিক উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় নগণ্য হবে, যেন জি এর মানটা ভূপৃষ্ঠে এবং প্রাসের গতিপথের জায়গায় দুই জায়গাতেই জি ধরা যায়, জি এর মানটা যেন সেম ধরা যায়। ওকে, প্রাসের গতি আলোচনায় বায়ুর বাধাকে উপেক্ষা করতে হবে। বায়ুর বাধা ধরলে হিসেবটা আরও জটিল হয়ে যাবে, তাই আমরা এখানে বায়ুর বাধা চিন্তা করব না। প্রাসের গতি সংক্রান্ত কয়েকটা সংজ্ঞা, এগুলো আমরা দেখে দেখে তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা দেখো, প্রক্ষেপণ বিন্দু কোনটা? ধরো এই যে এটা, এখান থেকে তুমি নিক্ষেপ করতেছো না, এটা হচ্ছে প্রক্ষেপণ বিন্দু, যেখান থেকে নিক্ষেপটা করতেছো। আর এই যে পথে সে যাচ্ছে সেটা হচ্ছে তার প্রক্ষেপণ পথ, বুঝছো? আর যেই বেগে তাকে নিক্ষেপ করছো, শুরুতে যেই v0 বেগে নিক্ষেপ করছো, সেই v0টা হচ্ছে তার প্রক্ষেপণ বেগ। তারপর প্রক্ষেপণ কোণ কি? যত কোণে তাকে নিক্ষেপ করছো এটা তার প্রক্ষেপণ কোণ। প্রক্ষেপণ সীমা বা পাল্লা কি বলো? যতটুকু দূরত্ব সে অতিক্রম করছে সেটা হচ্ছে তার সীমা, প্রক্ষেপণ সীমা বা প্রক্ষেপণ পাল্লা। উড্ডয়নকাল, সে এইখান থেকে এই পর্যন্ত উড়ে এই পর্যন্ত পড়তে তার যতক্ষণ সময় লাগছে সেটা হচ্ছে তার উড্ডয়নকাল। উড্ডয়নকালের ক্ষেত্রে আগেই বলে দেই, আচ্ছা উড্ডয়নকাল টি ইজ ইকুয়াল টু কী হবে রে? দেখো, এইটুকু উঠতে তার সময় লাগে t1 আর নামতে তার সময় লাগে t2। মজার ব্যাপার হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে উঠতে তার যে সময় লাগে সেই বিন্দু থেকে ভূপৃষ্ঠে নেমে আসতে তার সমান সময় লাগে। সুতরাং t1 ইজ ইকুয়াল টু t2, এবং এই t1 আর t2কে যোগ করলেই আমরা কি পাবো রে? আমাদের বিচরণকাল পাবো বা উড্ডয়নকাল পাবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এই অংশটা একদম অবজেক্টিভের বাহার, এইটুকু অবশ্যই খুব ভালো মতন পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে। চলো আমরা দেখি। প্রথমে দেখো এখানে কিছু এক্সাম্পল লেখা আছে, প্রাসের গতির এক্সাম্পল। কি কি আছে রে? বন্দুক থেকে উপরের দিকে ছোড়া বুলেটের গতি, নিক্ষিপ্ত তীর বা বর্ষার গতি, বিমান থেকে নিক্ষিপ্ত বোমার গতি। পড়ছো? এবার দেখো ভাইয়া কিছু বাক্য বলবে, তুমি বলবা এগুলো কি প্রাসের গতি নাকি প্রাসের গতি না। আমি যদি বলি বন্দুকের গতি প্রাসের গতি, সত্য হবে? হবে না। কেন রে? কারণ বন্দুকের গতি বলতে কি, বন্দুক থেকে গুলি করতেছো, বন্দুকটা তোমার পেছন দিকে একটা ধাক্কা দিচ্ছে, এইটা হচ্ছে বন্দুকের গতি। এটুকু কি প্রাসের গতি হইল? হইল না, বুঝছো? বন্দুক থেকে যে নিক্ষিপ্ত হচ্ছে যে গুলিটা, সেটার গতি প্রাসের গতি। কেমন? হ্যাঁ, তুমি যদি বলো ভাই বন্দুককে ধরে যদি ঢিল মারি, তাইলে হচ্ছে সেটা প্রাস হইতে পারে, কিছু নিক্ষেপ করতে হবে প্রাসের ক্ষেত্রে। কেমন? আচ্ছা, আমি যদি বলি বিমানের গতি প্রাসের গতি, সত্য হবে? না। কেন? কারণ দেখো, আচ্ছা বিমানকে কি কেউ এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে যে ঢিল মারতেছে? কেউ তো ঢিল দিচ্ছে না, পাইলট চালাচ্ছে এটাকে, তাই না? সো বিমানের গতি প্রাসের গতি হবে না। আবার তোমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ভাই বিমানের গতিটা তো এরকম করে উঠতেছে, এরকম করে নামতেছে, কিন্তু দেখো পথিমধ্যে সে কিন্তু তার দিক পরিবর্তন করতে পারতেছে, তার নিজের এক্সেলারেশন আছে না, বিমানের ইঞ্জিনের নিজের এক্সেলারেশন আছে না। আমরা তো একটু আগে শর্তে পড়ে নিচ্ছি যে প্রাসের ক্ষেত্রে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ থাকবে, অভিকর্ষ বল থাকবে, অন্য কোনো বল বা ত্বরণ থাকবে না। কিন্তু বিমানের ক্ষেত্রে তো অভিকর্ষ ত্বরণ ছাড়া অন্য নিজের এক্সেলারেশন আছে, তো বিমানের গতি কিন্তু প্রাসের গতি হবে না, না না। কিন্তু বিমান থেকে একটা বোমা যদি ফেলে দাও নিচে, তখন কিন্তু সেটা প্রাসের গতি হয়ে যাবে। দেখো প্রাসের গতিপথটা কীরকম? অবশ্যই বক্রগতি এটা, এবং এই যে প্রাসের গতিটা আমি তোমাকে দেখাইলাম, এই বিন্দু থেকে কিছু নিক্ষেপ করছি, এখানে যে পড়লো, এটা দেখাইতে আমার কয়টা অক্ষ লাগলো? দুইটা, এক্স আর ওয়াই অক্ষ। তাহলে এই গতিপথটা কেমন? দ্বিমাত্রিক, তাই না রে? তাহলে প্রাসের গতিপথ হচ্ছে দ্বিমাত্রিক। ফাইন। এবার এই গতিপথটা প্যারাবোলা। কেমন? এটা কীরকম দেখতে? কীরকম? এটা হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলার বাংলা আমি জানি, সবাই জানো, পরাবৃত্ত। কিন্তু এই কী অবস্থা, বইতে অধিবৃত্ত কেন লেখা? এটা একটা আজন্মের কনফিউশন, তাই না? এখন দেখো কি করব আমরা, আমরা তো পড়ে আসছি যে প্যারাবোলা মানে পরাবৃত্ত, ম্যাথমেটিক্সের সব বইতে। আচ্ছা, এখন যদি অপশনে থাকে, অপশনে সাধারণত পরাবৃত্ত অধিবৃত্ত থাকবে না, ইংরেজিতে থাকবে। তো তুমি প্যারাবোলা দাগাই দিবা, টেনশন শেষ। যদি পরাবৃত্ত আর অধিবৃত্ত আসে, কি করা যেতে পারে? একমাত্র ইসাক স্যারের বই ছাড়া আর সব বইতেই কিন্তু এটা পরাবৃত্ত লেখা, বুঝছো? তো পরাবৃত্ত অপশনে থাকলে তুমি কিন্তু পরাবৃত্ত দাগাই দিতে পারো। কেমন? আচ্ছা, বাট তোমার ভাগ্য যদি খারাপ হয়, টিচার ধরো এই ইসাক স্যারের বই থেকে প্রশ্ন করলেন এবং উনি অধিবৃত্তকে উত্তর নিলেন, তোমার কিছু বলার থাকবে না, কিছু জানার থাকবে না। তো আমরা এক্সপেক্ট করতে পারি এরকম প্রশ্ন আসবে না যে এই অপশনে একসাথে পরাবৃত্ত অধিবৃত্ত দেওয়া। কেমন? আচ্ছা, আর যদি দেওয়া থাকে তাহলে আই গেস যে তুমি পরাবৃত্ত দিয়ে দিতে পারো, কারণ হচ্ছে অন্যান্য সব বইতে কিন্তু পরাবৃত্ত লেখা। ওকে,
তারপর আসো, এটা দ্বিমাত্রিক গতি ভাইয়া বলে ফেলছে, এটা অধিবৃত্ত ভাইয়া বলে ফেলছে। প্রাস, দেখো ও যখন চলতে থাকে ওর বেগ, এর বেগের দুইটা উপাংশ আছে, খেয়াল করে দেখো, একটা হচ্ছে এই বরাবর, একটা এই বরাবর। এটা হচ্ছে তার আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে তার উলম্ব উপাংশ, ঠিক না রে? কিন্তু যখন সে সর্বোচ্চ বিন্দু এতে পৌঁছায়, এইখানে যখন পৌঁছাইলো সে, তখন কি সে উপর দিকে আর উঠতেছে? না, সে উপর দিকে একদমই উঠতেছে না। সো উপর দিকে না ওঠার জন্য তার উলম্ব বেগ থাকে না, তখন তখন তার ভিওয়াই কীরকম হয়ে যায় রে? তখন তার ভিওয়াই শূন্য হয়ে যায়। তাহলে সর্বোচ্চ অবস্থানে তার উলম্ব বেগ কেমন হয়? শূন্য হয়ে যায়। কিন্তু আনুভূমিক বেগ কিন্তু থাকে, তাই কিন্তু সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উপর দিকে না উঠলে কি হবে? সে তো থেমে যাচ্ছে না, সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? তাহলে সর্বোচ্চ অবস্থানে তার গতিটা কয়মাত্রিক হয়ে গেল? একমাত্রিক হয়ে গেল না? শুধু এক্স অক্ষ বরাবর হয়ে গেল না? ওয়াই অক্ষ বরাবর কোনো গতি কি রইল? রইল না। তাহলে তুমি শিখে রাখলা যে সর্বোচ্চ অবস্থানে প্রাসের গতিপথ কীরকম হয়? সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি কেমন হয়? একমাত্রিক হয়। নর্মালি অন্য যে কোনো বিন্দুতে তুমি দেখো উলম্ব উপাংশ, আনুভূমিক উপাংশ দুইটা পাচ্ছ, কিন্তু সর্বোচ্চ অবস্থানে ভিওয়াই পাচ্ছ না। তাই সর্বোচ্চ অবস্থানে বা সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিপথ শুধু এক্স অক্ষ বরাবর হয়ে গেল, তাই একমাত্রিক হয়ে গেল। আচ্ছা, যে কথাগুলো ভাই বলে ফেলছে। এখন দেখো, অভিকর্ষ ত্বরণ শুধু কোন দিকে কাজ করে? শুধু নিচের দিকে কাজ করে। অভিকর্ষ ত্বরণ শুধু নিচের দিকে কাজ করে, তাই না? এখন অভিকর্ষ ত্বরণ শুধু নিচের দিকে কাজ করায় সে শুধুমাত্র এই উলম্ব বেগের উপরে এফেক্ট করে। আনুভূমিক বেগের উপর, আনুভূমিক দিকে কি কোনো বল কাজ করতেছে? উত্তর হচ্ছে না, আনুভূমিক দিকে কোনো বল বা কোনো ত্বরণ কাজ করতেছে না। তাহলে কি আনুভূমিক বেগের কোনো রকম চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না। তাহলে তুমি এখানে এই যে ভিএক্স বলে নিক্ষেপ করছিলা, ভিএক্স এখানে আনুভূমিক বেগ, এই যে আনুভূমিক বেগে নিক্ষেপ করছিলা, প্রত্যেকটা বিন্দুতে তুমি যখন ভিএক্স বের করবা, আনুভূমিক বেগটা বের করবা, তুমি দেখবা ভিএক্স এর মানটা সমানই। তাহলে ভিএক্সটা এখানে কীরকম? সমবেগ, বুঝছো? তাহলে একটা প্রাসের গতিপথে তার আনুভূমিক বেগটা কীরকম হবে? সমবেগ হবে। আনুভূমিক বেগের কোনো রকম চেঞ্জ হবে না। এর পেছনে কারণ কি? আনুভূমিক দিকে কোনো বল প্রয়োগ হচ্ছে না। আনুভূমিক দিকে যদি অভিকর্ষ বল কাজ করতো, তাইলে এটার মান পরিবর্তন হইতো। তুমি জানো বেগের পরিবর্তন হতে গেলে অবশ্যই সেখানে ত্বরণ থাকতে হবে। তো যদি এখানে আনুভূমিক দিকে কোনো বল না থাকে, এফ যদি 0 হয়, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? তাহলে এও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? এফ 0 হলে ত্বরণও শূন্য হয়ে যাবে। তার মানে আনুভূমিক দিকে কোনো ত্বরণ নাই, তাই আনুভূমিক দিকের বেগটা সমবেগ। ভিএক্স সমবেগ, ভিওয়াই কিন্তু সমবেগ না। ভিওয়াইয়ের দিকে কি কাজ করে? জি ত্বরণ কিন্তু কাজ করে ভিওয়াই বরাবর, তাই না? আচ্ছা, হইল, অনেক কথা বললাম, এইখানে এই কথাগুলোই লেখা। চলো সামনে আগাই। এখানে হিসাব করে আবার দেখাইছে প্রাসের গতিপথ একটা প্যারাবোলা। হ্যাঁ, আচ্ছা, এইবার 3টা সূত্র তুমি পাবা প্রাসের ক্ষেত্রে। দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে প্রচুর প্রচুর অঙ্ক আসে। এখন তুমি মেমোরাইজ করবা, একটু পরে ভাই অঙ্ক করাচ্ছে, সেখানে পারতে হবে। এইগুলা না পারলে কিন্তু চান্স হবে না। এই 3টা সূত্র এই চ্যাপ্টার থেকে আমাদেরকে শিখতেই হবে। কেমন? একটা হচ্ছে সে কত সময় সে ইসে থাকবে। আচ্ছা, আগে আসি সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়। আচ্ছা, সময়, হ্যাঁ, সর্বাধিক উচ্চতায়। তাহলে আমি এখানে একটু প্রাস আঁকার চেষ্টা করি। তাহলে এটা যদি প্রাসের গতিপথ হয়, তাহলে আমরা বের করতেছি হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে তার কত সময় লাগে। তখন এটার মান কত? টি ইজ ইকাল টু ভি নট। ভি নট কি? তার যত বেগে তুমি তাকে নিক্ষেপ করলা, সাইন থিটা। সাইন থিটা মানে কি? থিটা মানে হচ্ছে যত কোণে তাকে তুমি নিক্ষেপ করছো, প্রক্ষেপণ কোণ, ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তাহলে বলো এখানে এটা যদি T1 হয়, তাহলে এটা ইজ ইকাল টু T2 লেখা যায় না? T2 মানে হচ্ছে কি? এই সর্বোচ্চ উচ্চতা থেকে নেমে আসার সময়। তো আমি যদি বলি তার বিচরণ কাল কত, তাহলে তুমি বলবা T1 প্লাস T2। একটু আগে ভাইয়া বললো T1 প্লাস T2 করলে কি হবে? 2 ইন্টু ভি নট সাইন থিটা বাই জি, এরকম লেখা যায় না? এরকম লেখা যায়। তাহলে এটাই হচ্ছে তার বিচরণকাল টি। এই সূত্রটা তাহলে শিখে ফেলো, টি ইজ ইকাল টু 2 ভি নট সাইন থিটা বাই জি। কেমন? ওকে, আচ্ছা, তাহলে আমি যদি বলি, তোমাকে বললাম 9.8, কি বললো ভাইয়া? আচ্ছা, আগে আসো, খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করো, তাহলে থিটার মান কত বলো? খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, এই বরাবর নিক্ষেপ করছো, তাহলে থিটার মানটা কত হইতেছে? 90 হইতেছে না?
থিটার মান 90 হয়ে গেলে এই সমীকরণটা কী হবে, সাইন থিটা 1 হয়ে যাবে না? তখন আমরা এটাকে এরকম লিখতে পারি না, টি, তখন আমরা টি ইজ ইকাল টু 2v0/g লিখতে পারি না? পারি। আমি তোমাকে প্রশ্ন করলাম, খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো একটা বস্তুকে, এবং সেটা কত বেগে? ধরো 4.9 মিটার পার সেকেন্ড বেগে তুমি একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো। তাহলে প্রশ্ন হচ্ছে সে কতক্ষণ সময় শূন্যে থাকবে, মানে আমি তোমাকে বড় হাতের টি এর ভ্যালুটা বের করতে বলছি। দেখো এর থেকে ইজি অঙ্ক হয় না, মেডিকেল আসছে এটা 2 ইন্টু v0 মানে কি 4.9, তাই না, ডিভাইড বাই 9.8, হিসাব করো তাহলে কত হয়। কাটাকাটি করলে উপরে দেখো 9.8 আসতেছে, কিন্তু উপরেও 9.8, নিচেও 9.8, কাটাকাটি করলে 1, তাই না? তাহলে কত সেকেন্ড সে শূন্য থাকবে? 1 সেকেন্ড। এবার ধরো আমি যদি প্রশ্ন করতাম সর্বাধিক উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে, দ্যাট মিনস আমি তোমাকে T1 বের করতে বলছি। সো তুমি জানো T1 কী হবে, বড় হাতের টি এর অর্ধেক হবে। তাহলে তুমি বলবো সর্বাধিক উচ্চতায় উঠতে সময় লাগবে 0.5 সেকেন্ড, সেই উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতে লাগবে 0.5 সেকেন্ড। এই মিলে তার বিচরণকাল হলো 1 সেকেন্ড। বুঝছো? ওকে, তাহলে টি এর সমীকরণ আমরা শিখলাম। তারপরে আসো আনুভূমিক পাল্লার সমীকরণ। আচ্ছা, আমাদের সর্বাধিক উচ্চতার সমীকরণটা মিস করে ফেলছিলাম আমরা। এই যে দেখো সর্বাধিক উচ্চতার সমীকরণ, দেখো h ইজ ইকাল টু v0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, মুখস্থ করে ফেলো। এখন এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? আচ্ছা বলো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতা কেমন হবে? সর্বাধিক উচ্চতা মানে বুঝতেছো তো, এই যে প্রাস, এইটাই তার সর্বাধিক উচ্চতা h, বুঝছো? এই এইচটা তোমাকে বের করতে বলছে। এখন যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, তখন তার এইচটা কেমন হবে? দেখো এই সমীকরণে তখন সাইন থিটা ইজ ইকাল টু কী হবে? 1, তাই না? সাইন 90 মান 1, তখন হয়ে যাবে এটা v0 স্কোয়ার বাই 2g। যে খাড়া উপর দিকে নিক্ষেপ না করে একটা যে কোনো কোণে নিক্ষেপ করো, তখন এই সমীকরণ। এখন আমাকে বলো, যদি আমি তোমাকে বলি যে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটা বস্তু সর্বাধিক উচ্চতা কত? কি বললাম? 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করছো, সে সর্বাধিক কত উচ্চতায় উঠবে? তাহলে v0 এর ভ্যালু ভাই কত বললো? 9.8। তাহলে এটাকে স্কোয়ার করে দিলে কি হবে? 9.8 ইন্টু 9.8, তাই না? আর নিচে কি থাকতেছে? 2 ইন্টু 9.8। তাহলে দেখো কাটাকাটি করে ফেলবা। এবার 9.8কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 4.9, কেন পারে এটা? সো ওইটা 4.9 মিটার উচ্চতায় উঠবে। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবে, আপনাদেরকে অবশ্যই পারতে হবে সোজা সোজা অঙ্ক। তারপরে একটা রাশি বাকি রইল, সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা আর দিয়ে প্রকাশ করতেছি, আর ইজ ইকাল টু v0 স্কোয়ার বাই g ইন্টু সাইন 2 থিটা। আচ্ছা, এখান থেকে পরীক্ষাতে আমার বছর অঙ্ক আসছিল, ঠিক আছে? আচ্ছা, সর্বাধিক আনুভূমিক পাল্লা কখন হবে? এটা কেন যেন সবাই পারে। দেখো সর্বাধিক আনুভূমিক পাল্লা হবে যখন সাইন 2 থিটার মান কি হবে? 1 হবে। সাইন 2 থিটা কখন 1 হবে রে? সাইন 2 থিটা ইজ ইকাল টু 1 কখন হবে? যখন থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি হবে, রাইট? তখন সাইন 2 থিটা হবে সাইন 90, সাইন 90 মান 1 হবে। তো থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি হলেই আমাদের সর্বাধিক আনুভূমিক পাল্লা আমরা পাবো। দ্যাট মিন্স এটা সব থেকে বেশি আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। এই যে আর এর মানটা ম্যাক্সিমাম হবে কখন? যখন এই কোণটা 45 ডিগ্রি হবে। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট, বারবার আসে পরীক্ষাতে। আর আমি যদি বলি যে সর্বাধিক উচ্চতা এইচ কখন হবে, এইচ এর মান সব থেকে বেশি কখন হবে? যদি তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, তখনই এইচ সর্বোচ্চ হবে। 45 ডিগ্রিতে যদি নিক্ষেপ করো, তখন তার আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। ওকে, এখানে শক্তির হিসেব দেখাইছে। আচ্ছা দেখো, আচ্ছা এইটুকু একটু বলে নেই। আদিবেগ যদি বেশি হয় তাহলে আনুভূমিক পাল্লা কীরকম হবে? আদিবেগ বেশি হলে আনুভূমিক পাল্লাও বেশি হবে, সমানুপাতিক সম্পর্ক না? সিম্পল ব্যাপার, তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করতে পারো। তুমি একটা বস্তুকে বেশি বেগে নিক্ষেপ করছো, সেটা ডেফিনেটলি দূরে যেয়ে পড়বে। একটা আস্তে বেগে নিক্ষেপ করছো, সেটা কাছেই পড়বে, তাই না? আচ্ছা আচ্ছা দেখো, সর্বোচ্চ বিন্দুতে প্রাসের গতিশক্তি কেমন হয়? প্রাসের, তুমি জানো সর্বোচ্চ বিন্দুতে তার শুধুমাত্র কি থাকে? আনুভূমিক বেগ থাকে। তাই শুধুমাত্র আনুভূমিক বরাবর তার গতিশক্তি থাকে। উলম্ব বেগ শূন্য হয়, তাই তার উলম্ব গতিশক্তিটা থাকে না। বুঝছো? সর্বোচ্চ বিন্দুতে প্রাসের স্থিতিশক্তি কেমন হয়? সর্বাধিক হয়।
কিন্তু গতিশক্তি কেমন হয়? সর্বনিম্ন হয়, কারণ উলম্ব দিকে যে গতিশক্তি থাকে না, এই জন্যে। কিন্তু যোগ করে টোরে দেখো আমরা তাদের মোট শক্তি কিন্তু হাফ এম ভি স্কোয়ারই পাচ্ছি। ওকে, দুইটা শক্তিকে যোগ করে এটা পেয়ে যাচ্ছি। একটা প্রাসের সাপেক্ষে অন্য একটা প্রাসের গতিপথ কীরকম? সরল রেখা, তুলনা করো। এটাকে বাঁকা ধরছো, হ্যাঁ, তাহলে এটার সাপেক্ষে এটা সরল রেখা না? সমান্তরালে যাচ্ছে দুইটা, তাহলে সরল রেখা। ওকে, এটা ইম্পর্টেন্ট। দেখেন, প্রাসের প্রক্ষেপণ সীমা সর্বাধিক হলে সর্বোচ্চ উচ্চতার মান সর্বাধিক প্রক্ষেপণ সীমার কত হবে? 1/4 হবে। কীভাবে হিসেব করলো এটা? সর্বাধিক উচ্চতা সমীকরণ তুমি শিখে আসছো, এইচ ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাই তো? আচ্ছা, অঙ্ক করে আসছো অলরেডি। দেখো এবার সর্বাধিক প্রক্ষেপণ সীমা তুমি কখন পাবা? যখন থিটার মান কত হয়? 45, তাই না? তো থিটার মান 45 যখন হবে, যখন তুমি সর্বাধিক প্রক্ষেপণ সীমা পাবা বা পাল্লা যখন সর্বাধিক হবে, তখন তুমি সর্বোচ্চ উচ্চতা বের করতেছো। তাহলে থিটার মানটা 45 ডিগ্রি বসাইছো। থিটা সাইন 45-এর মান কত রে? 1/√2, তাই না? স্কোয়ার করলে কী হয়ে যাবে? হাফ হয়ে যাবে না? এই যে হাফ লিখছে, তাহলে কি হচ্ছে? ভি স্কোয়ার ইন্টু হাফ বাই 2c। হাফকে তুমি এরকম লিখতে পারো 1/2, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে কী হবে? ভি স্কোয়ার বাই 4g হয়ে যাচ্ছে। একটু আগে তুমি বলছো যে ভি স্কোয়ার বাই জি মানে হচ্ছে সর্বোচ্চ পাল্লা, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দিলেই তো ভি স্কোয়ার বাই 4g। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আর ম্যাক্স বাই 4 এরকম লেখা যাচ্ছে। এই লাইনটাকেই তারা বাংলায় উপরে লিখে দিয়েছে, সো এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কেমন? এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সর্বাধিক প্রক্ষেপণ সীমার ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি সর্বনিম্ন হচ্ছিল, তাই না? এবং এটা প্রাথমিক গতিশক্তির অর্ধেক হয়ে যাচ্ছিল। কেন? কারণ ওই যে সর্বাধিক উচ্চতাতে তার উলম্ব গতিশক্তি হারিয়ে যায়, শুধু আনুভূমিক গতিশক্তি থাকে। কিন্তু প্রাথমিক অবস্থায় যখন জাস্ট নিক্ষেপ করছো, তখন তো উলম্ব দিকে একটা বেগ থাকে, এই জন্যই তো বস্তুর উপর দিকে উঠতে থাকে, তাই না? তখন তার উলম্ব দিকে গতিশক্তিটা ছিল, এই জন্য সেটা সর্বোচ্চ অবস্থানে যে গতিশক্তি, সেটা থেকে নিক্ষেপের সময় যে গতিশক্তি, সেটা কত গুণ? ডাবল, দ্বিগুণ। উল্টায় বললে অর্ধেক। লাইনটা ভালো মতন পড়বা। চলো আগাই। আনুভূমিক প্রাস, আনুভূমিকভাবে তুমি যদি উপর থেকে, তোমার ছাদ থেকে যদি কিছু ঢিল মারো আনুভূমিকভাবে, সেটা তো পড়তে থাকবে, সেটাও একটা প্রাসের গতি হবে। ওকে, দেখো এখানে আবার প্রমাণ করে দেখাইছে এগুলা অধিবৃত্তের সমীকরণ, আবার এখানে প্যারাবোলা বা অধিবৃত্ত লিখছে। কোথায় যাবা? এবার দেখেন পরন্ত বস্তুর সূত্র। মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের শুরুতেও কিন্তু এই পরন্ত বস্তুর সূত্রের কথা আছে। অলরেডি জানেন যে এখানে 3টা সূত্র আছে, এবং এটা দিয়েছেন হচ্ছে কে বলেন? গ্যালিলিও, তাই না? এবং এটা উনি এই পরীক্ষাগুলো করছেন হচ্ছে কোথায়? এই যে একটা পিসার হেলানো মন্দিরটা একটু হেলানো, কেমন? ইতালির পিসাতে এটা অবস্থিত। আচ্ছা, এবং 3টা সূত্র আপনারা জানেন। এই সূত্রগুলো কে প্রমাণ করেন? নিউটন কিন্তু সবগুলো সূত্র প্রমাণ করে নাই। নিউটন শুধুমাত্র প্রথম সূত্রের সত্যতা পাইছেন, প্রথম সূত্রটা প্রমাণ করেছেন। কোন পরীক্ষা দিয়ে? গিনি এবং পালক পরীক্ষা দিয়ে। কেমন? সূত্রগুলো নিয়ে আর বিস্তারিত বলতেছি না, কারণ এটা মহাকর্ষ অভিকর্ষতে একবার পড়াইছি এবং তোমরা এটা পারো। দেখো এখানে জেনে রাখো, পরন্ত বস্তুর সূত্রকে দিয়েছে গ্যালিলিও, গিনি পালক পরীক্ষা করছে নিউটন। এবং পিসার হেলানো মন্দির, এটার ছাদের উচ্চতা কত? 180 ফুট। ওকে, পরন্ত বস্তুর সূত্র। এই পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা পড়ে আসছি না? সো এখানে মুক্তভাবে যখন বস্তু পড়তে থাকবে, এর আদি বেগ কত থাকে? 0 থাকে, তাহলে ইউ এর মান 0 হয়ে যাবে। তখন তুমি লিখতে পারো ইউ ইজ ইকুয়াল টু জাস্ট জিটি। এর উপরে কোন ত্বরণ কাজ করবে? অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। তো তুমি এর জায়গায় জি বসাবা, আর ইউকে বা ভি নটকে তুমি 0 ধরবা। এরকম করে কিন্তু তার গতির সমীকরণগুলোকে তুমি লিখতে পারো, তুমি দেখলেই পারবা, আমি জানি। এইগুলো আমরা পড়ে আসলাম। উত্থান এবং পতনের সময় পরস্পর সমান, আমরা এটা জানি, তাই না? উঠতে যতক্ষণ সময় লাগে, পড়তে ততক্ষণ সময় লাগে। সুষম বৃত্তীয় গতি। আচ্ছা, সুষম বৃত্তীয় গতি, চলো আমরা এটা একটু বোর্ড থেকে পড়ে নিই। কেমন? আমি লিখা তো প্রথমে একটু বলে নিতে হয় যে এই সুষম বৃত্তীয় গতিখানা আবার কি। দেখো এখানে আমি একটা বস্তু নিয়েছি, ধরো এই বস্তুটার নাম হচ্ছে এ। কেমন? কোনো কঠিন নাম না, এ। ওকে, এই বস্তুটা দেখো এই বৃত্তাকার পথে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এবং ভাইয়া কিন্তু উপরে লিখে দিয়েছে এটা 5 মিটার পার সেকেন্ড সম দ্রুতিতে ঘুরছে।
ফাইন। তো যদি একটা বস্তু এরকম বৃত্তাকার পথে সম দ্রুতি নিয়ে ঘুরতে থাকে তাকেই তুমি বলতে পারো সুষম বৃত্তীয় গতি। ওকে, এবার আমার কিছু প্রশ্ন আছে তোমাদের কাছে, তো চলো আমরা সেই সব একটু সর্ট আউট করি। সো তুমি আমাকে একটু বলো তো যে দ্রুতি আর বেগের মধ্যে কি পার্থক্য? আমি জানি তোমরা সবাই সমস্যারে বলে ফেলবা ভাই দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতিকে প্রকাশ করতে আমাদের ভাই দিকের প্রয়োজন নাই, কারণ এটা স্কেলার। কিন্তু বেগকে যদি আমরা প্রকাশ করতে চাই অবশ্যই অবশ্যই এখানে একটা মান যেমন থাকবে তেমন করে দিকটাও থাকতে হবে, তাই না? আচ্ছা, এবার আমি যেহেতু তোমাকে বলে দিলাম এখানে 5 মিটার পার সেকেন্ড সম দ্রুতিতে ঘুরছে, তার মানে কি 5 মিটার পার সেকেন্ড সম বেগেও ঘুরতেছে, এটাকে আমি বলতে পারি তার রৈখিক বেগটা সমবেগ, এটাকে আমি বলতে পারি কিনা সেই কারণটাই অনুসন্ধান করব। চলো, সো তুমি জানো বেগের একটা দিক আছে, তাই না? সো এখানে তো এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এটা তো তার কৌণিক দিক। এখন তার রৈখিক দিকটা কেমন হবে সেটা বের করার জন্য যে কোনো অবস্থানে, ধরো বস্তুটা এই অবস্থানে আছে, তখন তার রৈখিক বেগের দিক কোন দিকে হবে আমরা যদি একটু দেখি। এই যে এই বিন্দুতে একটা স্পর্শক যদি তুমি এঁকে ফেলো, ধরো এটা একটা স্পর্শক, একটু আঁকা বাঁকা হবে, কিছু মনে করবা না। সো এই স্পর্শক বরাবর হবে তার রৈখিক বেগের দিক। আচ্ছা, ধরলাম সে ঘুরে ঘুরে এই বিন্দুতে আসছে বস্তুটা, এখন তার রৈখিক বেগের দিক কোন দিকে হবে? এই বরাবর। আচ্ছা, ধরলাম ঘুরে ঘুরে বস্তুটা এই বিন্দুতে আসছে, এখন তার রৈখিক বেগের দিক কোন দিকে হবে? এই বরাবর। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে কোনো অবস্থানে তার স্পর্শকটা তুমি যদি টেনে দাও তাহলে তার রৈখিক বেগের দিকটা প্রকাশ করবে। এখন তুমি আমাকে সিম্পলি বলো তো ভাই, এইখানে কি রৈখিক বেগের দিক পরিবর্তিত হচ্ছে কি হচ্ছে না? আমি জানি সবাই বলবা যে ভাই হচ্ছে, কারণ এটা দেখো উপরের দিকে, এটা নিচের দিকে, এটা এই পাশে, তাই না? রৈখিক বেগের দিক এক একবার এক এক দিকে যাচ্ছে, তার মানে রৈখিক বেগের দিক পরিবর্তিত হচ্ছে। এখন খেয়াল করো, আমি আগেই বললাম ভেক্টর রাশির মান আছে, দিক আছে, ফাইন। এখন একটা রাশির মান কিংবা দিক যে কোনো একটা পরিবর্তিত হওয়া মানেই হচ্ছে বেগের পরিবর্তন হওয়া, মানে ওই রাশিটার পরিবর্তন হওয়া। তো আমরা বললাম যে বেগের মানের কোনো পরিবর্তন নাই, কারণ এটা সমদ্রুতি, তার মানে বেগের মানটাও সমান, কিন্তু এখানে বেগের দিক চেঞ্জ হচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো এখানে কি বেগ চেঞ্জ হচ্ছে কিনা? অবভিয়াসলি বেগ চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যদি এইটার বেগটাকে অনুসন্ধান করি তাহলে আমরা বলতে পারি যে এটার বেগটা কনস্ট্যান্ট না, তাই না? কেন? কারণ এই বেগের দিক চেঞ্জ হচ্ছে। তাহলে এইখানে যদি আমি বলি বেগের মান অবশ্যই কি হবে বলো? চেঞ্জ হবে, রাইট? তাহলে কি এটাকে তুমি সমবেগ বলতে পারবা? না রে ভাই, এটাকে সমবেগ আর বলা যাচ্ছে না, এটাকে আমরা সমবেগ বলতে পারবো না। তাহলে আমি যদি বলি ডেল ভি কত হবে? আর যাই হোক, শূন্য যে হবে না এটা তোমরা কনফার্ম, তাই না? কারণ বেগের চেঞ্জ হচ্ছে, তাহলে ডেল ভি শূন্য হয় কেমন করে? তাহলে ডেল ভি ইজ নট জিরো। আচ্ছা, তাহলে আমরা একটা কারণ কিন্তু অনুসন্ধান করে ফেললাম যে সুষম বৃত্তীয় গতিতে যদিও সমদ্রুতিতে চলবে, বাট এটা সমবেগে চলবে না। কেমন? ওকে, এখন তাহলে তার রৈখিক ত্বরণটা কেমন হবে? তোমরা জানো যে ত্বরণ মানে হচ্ছে ভাই, ত্বরণ মানে ডেল ভি বাই টি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ত্বরণ, তাই না? বেগের পরিবর্তনকে তুমি সময় দিয়ে ভাগ করবা, ত্বরণ পেয়ে যাবা, সিম্পল হিসাব। এখন ভাইয়া এখানে বলে দিচ্ছে আর যাই হোক ডেল ভি এর ক্ষেত্রে জিরো হবে না। সো ডেল ভি যদি জিরো না হয় তাহলে ভাই ত্বরণটাও শূন্য হবে না। অতএব খেয়াল করে দেখো, সুষম বৃত্তীয় গতিতে রৈখিক বেগের যেরকম মান ফিক্স থাকবে না, ঠিক সেই কারণে রৈখিক ত্বরণেরও কিন্তু একটা মান থাকবে, সে কিন্তু শূন্য হবে না। আর যাই হোক, সে কিন্তু শূন্য হবে না। ওকে, দেন আরো দুইটা প্রশ্ন আমাদের অনুসন্ধান করতে হবে। তাহলে এই বস্তুটার কৌণিক ত্বরণ কেমন হবে, কৌণিক বেগ কেমন হবে এবং কৌণিক ত্বরণ কেমন হবে? চলো একটু দেখি আমরা সেই ব্যাপারটা। সো কৌণিক বেগ, দেখো তোমরা জানো কৌণিক বেগ একটা ভেক্টর রাশি, এবং এইটার ক্ষেত্রে আমরা দিকটা নির্ণয় করতে পারি ডানহাতি স্ক্রুর মাধ্যমে। তো তুমি একটু কল্পনা করো, কল্পনায় তোমার হাতে একটা ডানহাতি স্ক্রু নাও, ধরো আমার মার্কারের হেডটাই হচ্ছে একটা ডানহাতি স্ক্রু। এবার আমি যদি এটাকে এন্টি ক্লকওয়াইজ ঘুরাই এটার মতো, তাহলে তোমরা আমাকে বলো স্ক্রুটা কি খুলবে নাকি টাইট হবে? খুলবে না? উপরের দিকে উঠবে না বলো? অবশ্যই উপরের দিকে উঠবে। তাহলে উপর দিকে যদি উঠে তাহলে এর কৌণিক বেগের দিকটাও হবে এই সারফেস থেকে মানে উপরের দিকে। আমার তো এখানে দ্বিমাত্রিক বোর্ড, তো আমি বুঝাইতে পারতেছি না। ধরো এই বরাবর তুমি ওমেগার দিক ধরতে পারো, আর যদি সে ক্লকওয়াইজ ঘুরতো তাহলে তার ওমেগার দিকটা হয়তো হচ্ছে নিচের দিকে, এই বিন্দু থেকে নিচের দিকে। সো এখানে তো সে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাই ওমেগার দিকটা কেমন হবে? উপর দিকে। এখন আমাকে বলো, সে যে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে সে তো একবারের জন্য আবার পল্টি মারে নাই যে না এখন আমি ক্লকওয়াইজ ঘুরবো, এরকম তো না। সে এন্টি ক্লকওয়াইজই ঘুরতেছে, যতক্ষণ সে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে ততক্ষণ তার ওমেগার দিক উপর দিকেই থাকবে, তাই না? আবার তুমি ডানহাতি স্ক্রুর মাধ্যমে এটা বিবেচনা করতে পারো, ঘুরাও, দেখো এন্টি ক্লকওয়াইজ যতক্ষণ ঘুরাবা স্ক্রু ততক্ষণই উপর দিকে উঠতে থাকবে, তাই না? তার মানে ওমেগার দিক সবসময় উপর দিকেই থাকতেছে। তাহলে ওমেগার দিকের কি চেঞ্জ হচ্ছে? রৈখিক বেগের যেরকম দিক দেখলাম চেঞ্জ হচ্ছিল, কৌণিক বেগের দিক কি চেঞ্জ হইতেছে? আমাকে বলো, চেঞ্জ হচ্ছে না। আর রৈখিক বেগের মান যেহেতু চেঞ্জ হচ্ছে না বা দ্রুতি যেহেতু সেম, তাহলে কৌণিক বেগের মানও চেঞ্জ হচ্ছে না।
তার মানে ওমেগার ক্ষেত্রে ভেক্টর রাশি হিসেবে যদি আমরা ওমেগা বিবেচনা করি, ওমেগার মানও আনচেঞ্জড বা কনস্ট্যান্ট রইল, এবং এটার দিকটাও হচ্ছে কনস্ট্যান্ট রইল, দিকটাও সবসময় উপরের দিকে, মানও সবসময় সেম। তাহলে আমাকে বলো ওমেগার ক্ষেত্রে মান এবং দিক দুইটাই হচ্ছে গিয়ে ফিক্স রইলো, তাহলে দুইটা যদি ফিক্স থাকে তাহলে কি ওমেগার চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না, চেঞ্জ হবে না। তাহলে আমরা কি বলতে পারি এটাকে? আমরা এটাকে বলতে পারি যে সে সমকৌণিক বেগে ঘুরতেছে, এই বস্তুটা সমকৌণিক বেগে ঘুরতেছে। বাট আবার মনে করাই দিতে চাই, তুমি কিন্তু এটাকে সমবেগে ঘুরতেছে এটা বলতে পারবা না। ওকে, তাহলে আমরা ওমেগাকে বলতে পারি, ওমেগার যে পরিবর্তন ডেল ওমেগা, এটাকে আমরা শূন্য বলতে পারি, তাই না? কারণ যেহেতু এটা সমকৌণিক বেগ। ফাইন, এখন তোমরা আন্দাজ করে ফেলতেছো যে ভাই কৌণিক ত্বরণ এটা কেমন হবে? কৌণিক ত্বরণ আনডাউটেডলি 0 হবে। কেন? কারণ এখানে কৌণিক বেগের পরিবর্তন শূন্য, আর আমরা জানি যে কৌণিক ত্বরণ ইজ ইকুয়াল টু কৌণিক বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, তাই না? তাহলে যেহেতু ডেল ওমেগা এখানে 0, তাহলে আমাদের আলফাও 0 হয়ে যাচ্ছে। এই হচ্ছে কাহিনী। তাহলে এখন ভাইয়া কি পড়াইলো? আবার একটু ছোট্ট করে সামারি। চলো, তোমার বইয়ে 4টা বৈশিষ্ট্য দেওয়া আছে। কিসের বৈশিষ্ট্য? সুষম বৃত্তীয় গতির বৈশিষ্ট্য। এইগুলা জানি তোমরা খুব মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু ব্যাপারটা যদি ভেতর থেকে অনুভব না করো তাহলে তো তোমার মুখস্থ থাকবে না এবং পরীক্ষাতে গন্ডগোল পাকাই ফেলবা। তো আমি জাস্ট তোমাকে ক্লিয়ার করতে চাইলাম, এরকম একটা সুষম বৃত্তীয় গতিতে তোমার সমদ্রুতি বিরাজমান, তবে সমবেগ বিরাজমান না। এবং দেখো এইখানে তার রৈখিক ত্বরণ শূন্য না হলেও তার কৌণিক ত্বরণ শূন্য হচ্ছে, তার রৈখিক বেগের পরিবর্তন শূন্য না হলেও তার কৌণিক বেগের পরিবর্তন কিন্তু শূন্য। তার মানে আমরা বলতে পারি সে সমকৌণিক বেগে ঘুরতেছে। তো আমাদের সুষম বৃত্তীয় গতি ডান। এখান থেকে আর এর থেকে বেশি কিছু প্রশ্ন আসবে না। অনেক অঙ্ক, অঙ্কের ডালা সাজায় বসছি। দেখো কতগুলো অঙ্ক। আচ্ছা, প্রথমটা করি। একটা গুলি কেমন কাঠের তক্তার মধ্যে 0.56 মিটার প্রবেশ করছে, এরপর গুলির বেগটা অর্ধেক হয়ে গিয়েছে, তো এইটা আর বাকি কতখানি প্রবেশ করবে? এই টাইপের অঙ্ক খুব বড় করে করতে হয়, কিন্তু আমরা অত বড় করে করব না। ঠিক এরকমই যদি আসে অঙ্কটা, তখন আমরা কেমন করে করব দেখো। তখন আমরা ওকে এস ইজ ইকুয়াল টু S1/3 এই সূত্রটা মনে রাখবো। কেমন? এখানে S1 এর মান দেওয়া কত? 0.56 মিটার। যদি অর্ধেক হয় তাহলে 3 দিয়ে ভাগ করবা। কেমন? আচ্ছা, তো এটা এরকমই থাকবে, অর্ধেক হয়ে যায় তাহলে আর কতটুকু প্রবেশ করবে? তাহলে S1 এর ভ্যালু হচ্ছে 0.56, আর এটাকে 3 দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসবে বলো? এটাকে 3 দিয়ে ভাগ করলে অ্যারাউন্ড আসবে 0.18, মানে 3×18 কত হয় বলো? 54, তাই না? তো 18187 এরকম অ্যারাউন্ড আসবে আর কি, বুঝছো? তো এত মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে যদি একটা তক্তাকে ভেদ করছে, বেগ হারাইছে, গুলিটা কতটুকু আর প্রবেশ করবে? বেগ অর্ধেক হইলে S=S1/3 এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো, তাই না? তারপর দেখো আরেকটা। আচ্ছা, এটা কেন করবো? এখানে স্মরণ দেওয়া আছে S=1/3t³ প্লাস 3t, এটুকু হচ্ছে তার স্মরণ S। t=2 সেকেন্ড হলে বেগ v বের করতে বলছে। দেখেন অনেকে ডসকে হচ্ছে এখানে টি এর ভ্যালু যদি বসাই দেন তাহলে কিন্তু আপনি ভি পাচ্ছেন, আপনি এস পাচ্ছেন। আপনাকে ভি যদি বের করতে হয় তাহলে কেমন করে বের করবেন? বেগ পেতে হলে স্মরণকে সময় সাপেক্ষে তুমি ব্যবকলন করবে না, মানে ddt অফ s ইকুয়াল টু ভি, তাই না? তাহলে এটাকে এবার ব্যবকলন করতে হবে। এবার ব্যবকলন যারা ভুলে গেছেন দেখেন একটু করে সিম্পল জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আমি লিখি দেখো, 1/3, এটা তো 1/3 থাকবে, তাই না? আমরা ব্যবকলন করতেছি সময় সাপেক্ষে। t³ তুমি যদি ব্যবকলন করো তাহলে 3টা সামনে আসবে, মানে আর t³ 3 - 1 হবে, তাই না? 3 মানে কত? t² প্লাস 3 থাকবে। ddt অফ t কত হবে বলো? ddt অফ t মানে হচ্ছে 1, তাই না? তাহলে এই হবে আমাদের বেগ। তাহলে 3 3 কাটা, তাহলে ddt অফ t³ করলে কি হচ্ছিল? t², ddt অফ t করলে 1। আচ্ছা, সহগগুলো তো পাশে থাকবেই, কাটাকাটি করে দিলে কি থাকতেছে আমাদের? t² প্লাস 3। এইটা হচ্ছে আমাদের বেগের ভ্যালু। কীভাবে পাইলাম? স্মরণকে সময় সাপেক্ষে ব্যবকলন করে পেলাম। ওকে, এবার টি এর ভ্যালু এইখানে বসাবেন, তাহলে কত হবে? 2² প্লাস 3, অ্যান্সার কত হবে বলো? 7 একক। এটা কিন্তু বইয়ের অঙ্ক, বুঝছো? তো এটা এরকম অঙ্ক আসলে আমরা করতে পারবো, তাই না? আবার যদি এখানে স্মরণ না দিয়ে বেগ দেওয়া থাকতো, ত্বরণ বের করতে বলতো, একই জিনিস, তখন আপনি বেগকে আপনি সময় দিয়ে ব্যবকলন করতেন, তখন ত্বরণ পেয়ে যেতেন, ইজি ব্যাপার। দেখো একটা বস্তু, তার আদিবেগ 0, খুব ভালো কথা। তার আচ্ছা, সে চলতে শুরু করছে
এবং সে 5 সেকেন্ডে 187.5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। কেমন? এবার তোমাকে বের করতে হবে তার ত্বরণ a ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে তোমাকে ত্বরণ বের করতে বলছে, সরণ দেওয়া আছে। তাহলে কোন সমীকরণটা পড়তে পারে? s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এইখানকার জিনিসপত্র, সরি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই জিনিসপত্রগুলো দেখো তোমার প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নে যাই দেওয়া থাকুক তুমি কি করবে, প্রশ্নের মধ্যে দরকার হলে লিখে ফেলবা যে এইটা দেওয়া আছে, যা যা দেওয়া আছে ওইটা পরে তুমি দেখলেই তোমার সূত্রটা মনে পড়ে যাবে। আচ্ছা, সো আমি এইভাবে দেখেই চিনতাম যে কোনখানে কোন সূত্রটা পড়বে, কি কি দেওয়া আছে ওইগুলো আমার কোন সূত্রের মধ্যে মিলতেছে, এইভাবে আমরা সূত্র নির্বাচন করব। আচ্ছা, তাহলে দেখো এখানে ইউ এর ভ্যালু কত? 0, তাই না? এস এর ভ্যালু কত? আচ্ছা, আমরা বের করব কি? এ। তাহলে আমরা সমীকরণটাকে তাহলে আমরা নতুন করে লিখে নিই। এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি, ইউ যদি শূন্য ধরো তাহলে লিখতে পারি আমরা এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো? এ ইজ ইকুয়াল টু লিখতে পারি 2s বাই টি স্কোয়ার, এরকম লিখতে পারি। দেখো 2s এর ভ্যালু কী হবে রে? 2 ইন্টু 187.5। যদি হিসেব করো এটা তেমন জটিল কিছু না, তাই না? তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে অলমোস্ট কত আসবে বলো? 375-এর মতো আসবে। 375 ভাগ হচ্ছে টি স্কোয়ার মানে কত? 25। তো 25 দিয়ে 375-কে ভাগ করতে পারবা কি না? অ্যান্সার হবে হচ্ছে 15। অ্যান্সার কত হবে? 15। তাহলে তার ত্বরণ হবে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেক ত্বরণ। আচ্ছা, আরেকটা গাড়ি, এই 3 করার পরে আবার 3 কেন লিখছে ভাইয়া? জানো তোমরা একটু ভয় কম পাও, হ্যাঁ? 12টার বেশি অঙ্ক করে ফেলে জঘন্য হয় না? আমরা 12টা রাখার চেষ্টা করছি। আচ্ছা, যদিও 13টা হয়ে গেছে, যাক। আচ্ছা আসো, ভি0 মানে একটা গাড়ির বেগ হচ্ছে 0, আদিবেগ 0, সে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে চলতে শুরু করছে। 10 সেকেন্ড পরে তার সরণ এস ইজ ইকুয়াল টু কী হবে? তো এখানে ত্বরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে কি পড়ে? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রই পড়ে, তাই না রে? ইউ এর ভ্যালু 0, তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে। টি এর ভ্যালু কী রে? আচ্ছা, আগে হাফ লিখি। এর ভ্যালু কত? 10। টি এর ভ্যালু কত? 10। 10কে স্কোয়ার করলে কত হয়ে যাবে? টি স্কোয়ার, যেহেতু 10কে স্কোয়ার করলে 100, তাহলে এখানে 2 দিয়ে 10কে কাটলে 5, 5 ইন্টু 100 কত হয়ে যাচ্ছে? 500। তাহলে এই অঙ্কের উত্তর হবে কত? 500 মিটার। বুঝছো? ইজি না? ওকে, এবার একটা ট্রেন, সে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলা শুরু করছে। আচ্ছা, তার আদিবেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এইবার সে যখন 60 মিটার দূরত্ব অতিক্রম করবে তখন তার বেগ কত হবে? তার আদিবেগ দেওয়া আছে, তার শেষ বেগটা বের করতে বলছি, তার ত্বরণটাও জানা আছে আমার। সে কতখানি দূরত্ব অতিক্রম করার পরে বের করতে বলছি? 60 মিটার। তাহলে এইখানকার জিনিসপত্র কোন সূত্রে পড়ে? গতির কোন সূত্রে বলো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু এখানে ত্বরণ দেওয়া নাই, সরি সময় দেওয়া নাই, তাহলে আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা বসাইলে হচ্ছে না। আর এই সমীকরণে দেখো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কি শেষ বেগ আছে? আমাকে তো শেষ বেগ বের করতে বলছে, তাহলে আমরা এই সূত্র ফেলে দিব, তাই না? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আচ্ছা, ইউ স্কোয়ার কত হবে রে? ইউ স্কোয়ার হবে 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কত? 3, এস কত? 60। তাহলে হিসাব করো, এখানে 100 আর এখানে 3 দুগুণা 6, আর 6 ইন্টু 60, 6 6 36 আর একটা শূন্য, তাহলে কত? 360। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 460 মিটার। তাহলে সরি 460 মিটার পার সেকেন্ড। অনেক বেগ। অ্যাকচুয়ালি এইটা আসলে আমরা কিন্তু বেগ ভি এর ভ্যালু পাই নাই, এটা আমরা কি পাইছি বলো? ভি স্কোয়ার পাইছি। সো ডাউট হয় না। এবার তোমাকে তো বের করতে বলছে শেষ বেগ, ভি ইজ ইকুয়াল টু হোয়াট? তাইলে তোমাকে এবার কি করতে হবে? রুট ওভার 460, এটা করলে তুমি কি পাবা? ভি পাবা। এখন বলবা ভাইয়া এটা কিন্তু মেডিকেলে আসছে, বুঝছো? এখন এটা আমি পরীক্ষার হলে কেমন করবো? রুট ওভার 46 মানে 460, এটা করতে তো অনেক কষ্ট। তাহলে তুমি যেটা করতে পারো, অপশনগুলো থাকবে না, অপশনগুলোকে তুমি স্কোয়ার করতে পারো, গুণ তো করতে পারো তুমি, তাই না? অপশনগুলোকে স্কোয়ার করে দেখবা কোনটার স্কোয়ার করলে 460 হয়, ব্যাস সেটাই হবে তোমার উত্তর। ইজি না? আর এটা দেখে আন্দাজ করা যায়, তুমি যদি 20-এর স্কোয়ার করো কত হবে? 400 হবে না? তুমি যদি তাহলে এটা, এই যে এটা হচ্ছে অ্যারাউন্ড 21 দশমিক সামথিং হবে, বুঝছো? মানে 20-এর থেকে একটু বেশি আর কি। অ্যান্সার ছিল 21.45। তো অপশন যেগুলো ছিল এগুলো গুণ করে করে তুমি কিন্তু মিলাই ফেলতে পারো। 21.45 ইন্টু 21.45 গুণ করে দেখতে পারো কত চলে আসবে? 460 চলে আসবে।
ওকে, হয়ে গেল। 5 নম্বরটা দেখো, এটা আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। একটা বস্তুকে তুমি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলা, তার বেগ কত? 9.8 মিটার পার সেকেন্ড। তার আনুভূমিক পাল্লা কত হবে? প্রথমেই তুমি জানো 45 ডিগ্রিতে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা কত হয়ে যায়? সর্বোচ্চ হয়ে যায়। এবং সর্বোচ্চ আনুভূমিক পাল্লার ক্ষেত্রে তুমি সাইন 2 থিটাকে বাদ দিয়ে তুমি আর ইকুয়াল টু কি লিখতে পারো? ভি নট স্কোয়ার তারপর বাই জি, তাই না? এটা লিখতে পারো না? আচ্ছা, ওকে, এটা লিখলা, খুব ভালো কথা। এবার বসাও, ভি নটের মান কত দেওয়া রে? 9.8, 9.8 ইন 9.8 যেহেতু স্কোয়ার, জি এর মান 9.8, তাহলে সে কতখানি দূরে যেয়ে পড়বে? অ্যান্সার কী হবে? 9.8 মিটার দূরে যেয়ে পড়বে। তার আনুভূমিক পাল্লা হবে 9.8 মিটার। দেখছো, এই সোজা প্রশ্নটা আমার পরীক্ষাতে আসছিল এবং আমি জানতাম এইচ, আর এবং টি এই তিনটা সমীকরণ অনেক ইম্পর্টেন্ট, পড়তেই হবে, আমি পড়েছিলাম এবং আমি পরীক্ষাতে কিন্তু এটা খুব সহজেই সলভ করতে পেরেছিলাম। এবং এমন না যে এই প্রশ্নটা আমি পরীক্ষার হলেই প্রথম দেখেছি, এর আগে আমি অনেকবার এই টাইপের প্রশ্ন অঙ্ক আমার কোচিংয়ের পরীক্ষাতে আসছে, বিভিন্ন জায়গায় দিয়েছি, তখন কিন্তু আমি পারছিলাম। তো তোমাদেরকে করিয়ে দিচ্ছি এরকম প্রশ্ন, মানে হুবহু টাইপের প্রশ্ন, অলমোস্ট, খালি মানটা একটু চেঞ্জ, রিপিট হচ্ছে, কিন্তু তোমাদের সময় আসবে, তাহলে ভালো মতনে পড়তে হবে। দেখো, হ্যাঁ, এইখানে আরেকটা আর এর মান বের করতে বলছে, এইখানেও থিটার মান 45 দিয়ে দিচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি থিটার মান 45 দিয়ে দিলে আর এর মানটা সর্বোচ্চ হয়ে যায়, এবং সেই সর্বোচ্চ ভ্যালুটা কত বলো? ভি নট স্কোয়ার বাই জি, তাই তো? ভি নটের মান কত এখানে বলো? 20 স্কোয়ার মানে কত? 400 বাই 9.8, তাই না? সো এটা একটু হিসাব করে দেখতে হবে, 400কে 9.8 দিয়ে ভাগ করলে কত হয়। কিন্তু তুমি বুঝতেই পারতেছো যে এইখানে আসলে তুমি যদি 9.8কে 10 ধরে নাও আর এটাকে যদি 40 দিয়ে ভাগ করো, সরি, মানে 10 দিয়ে যদি 400কে ভাগ করো, তাহলে কত আসবে? 40 আসবে না? এখন তুমি 9.8 দিয়ে ভাগ করতেছিলা, তাহলে 40 থেকে আর একটু বেশি আসবে, তাই না? 41, 42 এরকম টাইপের আসবে, কিছু একটা আসবে। সারের ভ্যালুটা এরকম হবে 41 বা 42-এর মতো। আচ্ছা, যেটা আসবে, যে অপশনের, তুমি যদি ভাগ করতে না পারো তখন তুমি ওই অপশনগুলোকে 9.8 দিয়ে গুণ করেও দেখতে পারো। আচ্ছা, সো এটার অ্যান্সারটা তুমি মিলাই নিও। 7 নাম্বার আসো। এখানে দেখো একটা প্রাস, তাকে কত বেগে নিক্ষেপ করা হয়েছে? 48 মিটার পার সেকেন্ড বেগে। কীভাবে? খাড়া উপরের দিকে, তাই থিটার মান কত? 90 ডিগ্রি। তোমাকে বের করতে বলছে কী রে? তোমাকে বের করতে বলছে হচ্ছে কত, কি বলে এটাকে, সময়, বিচরণ কাল কত। তো তুমি বিচরণ কাল টি ইজ ইকুয়াল টু জানো 2 ভি নট সাইন থিটা বাই কি? জি, তাই না? এবার আসো, সাইন থিটার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, যেহেতু 90 ডিগ্রি। 2 ইন্টু ভি নটের মান কত? 48, জি এর মান কত? 9.8, 2 ইন্টু 48 মানে কত? 96 বাই 9.8। মজার ব্যাপার হচ্ছে 9.8কে স্কোয়ার করলে কত হয়? 96 হয়, বুঝছো? তাহলে এটাকে ভাগ করলে কত হবে? 9.8 হবে। তাহলে টি এর ভ্যালু হবে 9.8 সেকেন্ড, বুঝছো? তাহলে ওই বস্তুটা কতক্ষণ বিচরণ করবে শূন্যে? 9.8 সেকেন্ড। সো এই সোজা সোজা ক্যালকুলেশনগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, ভি নটের ভ্যালু দেওয়া আছে, থিটার ভ্যালু দেওয়া আছে, এইচ বের করতে বলছে। এইচের সূত্রটা কী রে? এইচ ইজ ইকুয়াল টু কি? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাই না? এইচ ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার 2 থিটা লিখে ফেললে আবার হবে না, সরি, সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, তাহলে এখানে ভি নট স্কোয়ার কত? 19.6 হোল স্কোয়ার ডিভাইড বাই কত? সাইন স্কোয়ার থিটা তো 1ই হয়ে যাবে, 2 ইন্টু 9.8, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এইচ কি আসবে বলো? 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8 করলে কত হয় বলো? 19.6 হয়, আর উপরে আছে 19.6 ইন্টু 19.6, তাহলে কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে বলো? এটাই থাকতেছে উত্তর। তাহলে এইচের ভ্যালুটা কীরকম আসবে? 19.6 মিটার আসবে, বুঝছেন? কাটাকাটিগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, তাই না? সুন্দর করে কিন্তু হিসেব মিলে যাবে, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, একটা চাকার ব্যাস কত দেওয়া? 1 মিটার। ওকে, মিনিট এটা 30 বার ঘুরতেছে, তার প্রান্তের কৌণিক বেগ, তার প্রান্তের রৈখিক বেগ ভি এর মান তোমাকে নির্ণয় করতে বলছে। তুমি জানো কি না ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর? জানো? তাহলে প্রথমে তোমাকে চাকার ওমেগার মান বের করতে হবে। কৌণিক বেগ ওমেগা তুমি কেমন করে বের করতে পারো? ওমেগা একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তাই না? তাহলে 30 বার ঘুরলে তার কত রেডিয়ান হয় বলো? 30 ইন্টু 2 পাই, তাই তো? কত সেকেন্ডে ঘুরতেছে সে? মিনিটে 30 বার, তাহলে সেকেন্ড সময় 60 দিয়ে ভাগ করো,
তাহলে কি দাঁড়াচ্ছে, ওমেগা ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলো, পাই রেডিয়ান পার সেকেন্ড, তাই না? ওমেগার মান আমরা বের করে ফেলছি। আর এর মান কত রে, চাকার ব্যাস দেওয়া আছে হচ্ছে 1 মিটার, তাহলে আর এর মান কত, হাফ মিটার। সো ভি ইজ ইকুয়াল টু ওমেগা হচ্ছে কত, পাই, আর এর মান কত, হাফ ইন্টু হাফ, এত মিটার পার সেকেন্ড। অপশন এটাই ছিল, পাই বাই টু মিটার পার সেকেন্ড। বুঝছো, ইজি না, পারা যাবে না এটা। আগে ওমেগাটা বের করলাম, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, বুঝছো? সো 2π লিখছি, আর টি হচ্ছে 60 সেকেন্ড, আর যেহেতু 30 বার ঘুরছে তাই 30 ইন্টু 2π লিখছি। আচ্ছা, সো এইভাবে তুমি ভি এর মান বের করে ফেলতে পারো। এখানে দেখো সেকেন্ডের কাটার একটা দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, এটা হচ্ছে তার আর, তার প্রান্তিক বেগ ভি বের করতে বলছে। তো প্রথমে সেকেন্ডের কাটার যে কৌণিক বেগ সেটা তোমাকে লিখতে হবে, ভি ইজ ইকুয়াল টু ওমেগা, তাই না? ওমেগা ইজ ইকুয়াল টু আবার কি লিখতে পারি আমরা, 2π/t ইন্টু আর। সো 2π 2 ইন্টু 3.1416 বাই হচ্ছে টি এর মান কত, কত সেকেন্ডে সে একবার ঘুরে আসে, পুরোটা একবার ঘুরে আসে হচ্ছে 60 সেকেন্ডে, তাই না? তাহলে 60 ইন্টু কত, আর এর মান কত, 1 সেন্টিমিটার। সো এইগুলো সব হিসেব করলে কত আসে, একটু জটিল হিসেব, একটু সময় বেশি লাগবে, কিন্তু স্টিল পসিবল। সেটা হচ্ছে যে এটা কেমন আসবে, 0.1047 এরকম আসবে, বুঝছো? কিন্তু এইখানে তো এককটা সেন্টিমিটারে দেওয়া, এবং অপশনও কিন্তু এরকমই ছিল, সেন্টিমিটার পার সেকেন্ড, এককটা এরকমই ছিল, বেগের এককটা। সো এটি হচ্ছে উত্তর। তারপর আসো, দেখো এটা কেমন করে লিখলো ভাইয়া, 3 × 6 হয় না? তাহলে এখানে অ্যারাউন্ড 6 দশমিক সামথিং আসবে, এই 1 সেন্টিমিটার বাদ ধরো। তো 6 দশমিক সামথিংটা 60 দিয়ে ভাগ করলে 0.1 সামথিং আসবে না? সো উত্তর কিন্তু বোঝা যায় আসলে। তোমাকে আমি গড় ত্বরণ বের করতে বলছি, 4 সেকেন্ডে বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, 7 সেকেন্ডে হয়ে গেছে 23 মিটার পার সেকেন্ড। গড় ত্বরণ কত হবে, ইজি ব্যাপার। যখন গড় বের করতে বলবে তখন বেগের পার্থক্য লিখবা, 23 থেকে 8 বিয়োগ করলে 15। সময় কতক্ষণ লাগছে এই বেগের পার্থক্যটুকু হতে, 3 সেকেন্ড, তাই না? 4 থেকে 7 সেকেন্ডের মধ্যে এইটুকু চেঞ্জটা হয়েছে, তাহলে 3 সেকেন্ডে এই বেগের পার্থক্যটা হয়েছে। 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 5। তাহলে এখানে গড় ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার লাস্ট অঙ্ক, তারপর বিদায় এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, একটা ট্রেন, সে স্থির বসে আছে, বুঝছো? এটা বইয়ের অঙ্ক। আচ্ছা, এবার হঠাৎ করে সে চলা শুরু করছে, তার অ্যাক্সেলারেশনটা কেমন, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অন্যদিকে আরেকটা গাড়ি আগে থেকেই 100 মিটার পার সেকেন্ডে চলতেছে, সে পেছন দিক থেকে আসতেছে, বুঝছো? এবং ট্রেনটা যখন চলা শুরু করছে তখন একদম ট্রেনের সমান্তরালেই সে চলা শুরু করছে, কিন্তু ট্রেনের আদিবেগ 0, আর এই গাড়িটার আদিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। ব্যাপারটা বুঝছো তো? তো গাড়ি তো শুরুতে আগে চলে যাবে, গাড়ি কিন্তু সমবেগে চলতেছে, গাড়ির কোনো ত্বরণ নাই। ট্রেনের ত্বরণ আছে, তাহলে ট্রেনের বেগ কিন্তু বাড়তে থাকবে, বাড়তে বাড়তে তো একসময় এই গাড়ির বেগের থেকেও বেশি হয়ে যাবে, তাই না? গাড়ির বেগ থেকেও বেশি হয়ে যাবে। তাহলে ট্রেনটা একসময় গাড়িটাকে পাস করবে, গাড়িটা যদিও শুরুতে সামনে চলে গেছে, ট্রেনের বেগ বাড়তে বাড়তে একসময় গাড়ির বেগকে ক্রস করবে এবং গাড়িটাকে পাস করবে। কিন্তু এই গাড়িটাকে পাস করতে তার কতক্ষণ সময় লাগবে, টি এর মানটা কত? তো এই টাইপের অঙ্কটা যদি থাকে, এরকম সিনারিও যদি তোমাকে দেয়, তখন তুমি টি এর ভ্যালু বের করবা, টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু v/a। বুঝছো, ভি এর ভ্যালু কত এখানে, 100, আর এর ভ্যালু কত, 10, আর সাথে তো 2 গুণ আছেই, তাহলে কত হবে, 20 সেকেন্ড। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20 সেকেন্ড পরে ট্রেনটা কিন্তু গাড়িটাকে পাস করে ফেলবে। আচ্ছা, আরেকটা করাইছিলাম কি বলো, ওই যে 2টা নৌকা বা ট্রলার একই সাথে চলা শুরু করছে, তারা একই সময় দূরত্ব যে পৌঁছায়, একই সময় যে গন্তব্যে পৌঁছাচ্ছে, তখন তাদের কত সময় লাগবে, বই থেকে যেটা দেখাইলাম ওইটা এখন না বলি। তো এই হচ্ছে অঙ্কের সমাহার। আপনারা অঙ্ককে দূরে ঠেলে দিবেন না, এই চ্যাপ্টারটা অঙ্ক নির্ভর চ্যাপ্টার। এখান থেকে টুকটাক অঙ্কগুলো কিন্তু, এই নিয়মের অঙ্কগুলো কিন্তু আপনি প্র্যাকটিস করবেন, কেমন? সো আশা করি যে আমাদের এইগুলো থেকে প্রশ্নগুলো কমন পড়ে যাবে। যারা ধৈর্য নিয়ে এতক্ষণ ক্লাসটা করেছে সবাইকে অনেক ধন্যবাদ। আবারও আমাদের নেক্সট চ্যাপ্টারে দেখা হবে। সো ভালো থাকো সবাই, অনেক অনেক শুভকামনা সবার জন্যে। পড়তে বসে যাও মন দিয়ে, কেমন? টাটা, বাই বাই।